স্বাগত। দেখছেন কোন পথে বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। আজকে বাংলাদেশে বিএনপির কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, কারণ দেশে ফিরেছেন খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন। এবং সবচেয়ে সবচেয়ে মনে হয় সুখবর কর্মীদের জন্য, সেটি হচ্ছে খালেদা জিয়া কিন্তু হুইল চেয়ারে করে আসেননি, তিনি পায়ে হেঁটে তার যেই বাসভবন ফিরোজায় প্রবেশ করেছেন। এটি খুবই সিগনিফিক্যান্ট এবং কর্মীদের ভিতরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে। সেই সঙ্গে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ২ পুত্রবধূ। এর মধ্যে জোবায়দা রহমানকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে যে তিনি রাজনীতিতে ফিরবেন কিনা। অবশ্য এরই মধ্যে ডাক্তার জাহিদ তিনি স্পষ্ট করেছেন তিনি হয়তো আবার লন্ডনে ব্যাক করবেন, কারণ তার সেখানে দীর্ঘ ১৭ বছরের সংসার। সবকিছু মিলিয়ে বাংলাদেশ যে সংকটে, আসলে আহ, আহ, রাজনৈতিক দলের আলাপ আলোচনাগুলি তখনই আসে যখন দেশের প্রশ্নটি সবচেয়ে সামনে আসে। আজকে বিএনপি দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, সবচেয়ে সক্রিয় রাজনৈতিক দল। যে কারণে তাদের যে গুরুত্ব, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে তারা কি নির্বাচনকে আগে বেছে নেবে নাকি সংস্কারের পথে আগে হাঁটতে চায়। আমরা জানি এরই মধ্যে সীমান্তে, মিয়ানমার সীমান্তে আমাদের বেদখল হয়ে গেছে। এমনকি ইউরোপীয় ইউনিয়ন আজকে নির্বাচনের পরিবর্তে সংস্কারের উপর গুরুত্ব দিয়েছে। কারণ হিসেবে তারা বলছে, তারা যাই বলুক না কেন, কিন্তু সবাই রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন যে আসলে ডক্টর ইউনূসের সরকার একজন একটু সময় ক্ষেপণ করতে চায়, যাতে করে সংস্কারের নাম করে আরো বেশি সময় পায় এবং করিডোর পুরোপুরি হস্তান্তর হয়ে যায়, এবং যে করিডোর হতে পারে বাংলাদেশের জন্য একটা কুরুক্ষেত্র বা একটা যুদ্ধক্ষেত্র। বাংলাদেশের মানুষ ২ দেশের যুদ্ধের মধ্যে পড়ে একটা 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 ভয়াবহ অনিশ্চয়তা, মানে ধ্বংস হবে, বাংলাদেশ ধ্বংস হবে, বাংলাদেশের মানুষের জীবন। সেই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ পড়বে কিনা, এই প্রশ্নটি আমার মনে হয় এখন বিএনপির সামনে সবচেয়ে বড় প্রশ্ন। তারা কোন পথে হাঁটবে, সংস্কার নাকি নির্বাচন? এই বিষয় নিয়ে আজকে আমার সঙ্গে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন লেখক, সাংবাদিক, গবেষক এবং রাজনীতি বিশ্লেষক মঞ্জুরুল হক। জনাব মঞ্জুরুল হক, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করছি ভালো আছেন। আপনি দেখেছেন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খালেদা জিয়া দেশে ফিরেছেন। প্রথমে বলা হচ্ছিল যে -2 ফর্মুলা, একদিকে শেখ হাসিনা চলে গেছেন, অন্যদিকে খালেদা জিয়া যখন চিকিৎসার জন্য লন্ডনে গেলেন তখন বলা হলো এই যে -2 ফর্মুলা বাস্তবায়ন হয়েছে। কিন্তু সবকিছুকে, সব ধারণাকে ভুল প্রমাণ করে খালেদা জিয়া দেশে ফিরেছেন। এটি একটি বড় ব্যাপার। আমার সঙ্গে আরো একজন অতিথি যুক্ত আছেন, তিনি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। জনাব পাটোয়ারি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। জি, আমি আমি মঞ্জুরুল হক, আপনাকে যে প্রশ্নটি রেখেছি যে এই যে উৎসাহ উদ্দীপনা, এর এর বাংলাদেশের জন্য এইটা কি বার্তা দিচ্ছে এই মুহূর্তে? ধন্যবাদ। উৎসাহ উদ্দীপনাটা খুব স্বাভাবিক। একজন সবচেয়ে বড় দলের নেত্রী দীর্ঘদিন অসুস্থ ছিলেন, তিনি বারে বারে হাসপাতালে যাচ্ছিলেন এবং আশঙ্কা ছিল, তার প্রাণ সংশয়ের আশঙ্কা ছিল, এমন এমন অসুস্থ তিনি ছিলেন। তো তিনি বরাবরই, বিএনপির নেতারা বলতেন যে বিদেশে সুচিকিৎসার জন্য পাঠানো গেলে উনি সুস্থ হবেন। তো আলটিমেটলি উনি সুস্থ হয়েছেন এবং আপনি যেটা বললেন যে হুইল চেয়ারের বদলে হেঁটে ফিরেছেন। তো গতকালকে রাত্রের থেকেই আমরা দেখছিলাম বাংলাদেশের মিডিয়াগুলো বিভিন্নভাবে এটাকে কাভার করছে, খুব ব্যাপক আহ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কাভার করছে যে এই উনি বিমানে উঠলেন, এই উনি নামলেন, এই উনি বসলেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা ব্যাপকভাবে লাইভ প্রচার করেছেন। এবং আজকে পরীক্ষা ছিল, পরীক্ষা থাকার কারণে স্টুডেন্টরা যেন রাস্তায় জ্যামের মধ্যে আটকা না পড়েন, সেই জন্য বিএনপি নেতারা অবশ্য বড় কোনো মব গ্যাদারিং করেননি, সেই ধরনের রাস্তা টাস্তা ব্লক করেননি, সেটা একটা ভালো দিক। উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন। কিন্তু বেসিক যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে যে কর্মীদের ভিতরে উৎসাহ উদ্দীপনা খুব স্বাভাবিক, কিন্তু সেই উৎসাহ উদ্দীপনা দিয়ে রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তন হবে, বড় ধরনের কোনো পরিবর্তন হবে বলে আমি মনে করি না। বিএনপি খালেদা জিয়া ছাড়া গত 4 মাসে বিএনপি নেতারা, এখানকার নেতারা যে বক্তব্য দিয়েছেন,
প্রতিটি বক্তব্যই তো একই রকম ভাবে ধরে নিতে পারি আমরা, হয় বেগম খালেদার বক্তব্য অথবা তারেক রহমানের বক্তব্য। এর বাইরে তো কোনো নেতা নিজস্ব বক্তব্য দেন না, এই ধরনের দলে সাধারণত এরকম আমরা দেখিনি। তো সেই হিসাবে বেগম খালেদা জিয়া দেশে ফিরে সুস্থ হয়ে উনি যে রাজনীতির মাঠে বড় কোনো পরিবর্তন আনবেন, এইটা আসলে ঘটবে না। যেটা ঘটবে যে কর্মীদের ভেতরে যে উচ্ছ্বাসটা আছে, সেই উচ্ছ্বাস উদ্দীপনা এটি হয়তো প্রাণ ফিরে পাবে, কর্মীরা হয়তো একটু চনমনে হবেন। আর সরকার বিএনপি কে তার এনসিপি দিয়ে বা এনসিপি বা জামাত বা অন্যান্য পার্টিগুলো যেভাবে বিএনপি কে নিয়ে একবার ব্যান করবে, একবার আওয়ামী লীগের মতো দশা করবে, এই যে কথাগুলো বলছিল, সেই জায়গাটা সেইগুলো হয়তো একটু স্তীমিত হবে আমার যেটা মনে হয়। কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন, নির্বাচন থেকে সংস্কার থেকে নির্বাচনে উল্লম্ফন, বা সংস্কার বাদ দিয়ে সরকার খালেদা জিয়ার কথায় ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেবেন বা জুনে নির্বাচন দিয়ে দেবেন, এই বিষয়গুলোতে অন্তত আমার বিশ্বাস নেই। এরকম কোনো কিছু ঘটবে না। কারণটা হচ্ছে যে বিএনপি, আপনি শুরুতেই বলেছিলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় দল, এখানে একটি শুভঙ্করের ফাঁক আছে। শুভঙ্করের ফাঁকটা হলো যে বিএনপি বড় দল, সেটা হলো জামাত এবং ইসলামী মনোভাবাপন্ন অন্যান্য দলের সাথে সংমিশ্রিত থাকার কারণে। যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন সবচেয়ে বড় দল হয়ে যায় বিএনপি। কি জন্য? কারণ বিএনপির সঙ্গে বাকি ইসলামী দলগুলো এক থাকে নৈতিকভাবে, রাজনৈতিক কর্মসূচি অনুযায়ী। তো সেই কর্মসূচিগুলো যখন থাকে না, যেমন ধরুন এখন আওয়ামী লীগ সিনে নেই, দৃশ্যপটে আওয়ামী লীগ নেই, তাহলে আওয়ামী লীগ না থাকলে এখন ওই ইসলামিক দলগুলো নিজস্ব এজেন্ডা আছে, ডক্টর ইউনূসের সাথে তাদের নিজস্ব বোঝাপড়া আছে। সেই বোঝাপড়ার কারণে কিন্তু বিএনপি থেকে তারা দূরে সরে গেছে। বিএনপি থেকে দূরে সরে যাওয়ার ফলে বিএনপি এখন যেটুকু শক্তি আছে এটুকু হচ্ছে নিজস্ব। সেই নিজস্ব শক্তিটা খুব বড় কোনো দলের ইঙ্গিত বহন করে বলে আমার কাছে মনে হয় না। খুব বড় কোনো চাপ সরকারকে সৃষ্টি করতে পারবেন, এইটা আমার কাছে মনে হয় না। যদি পারতেন তাও। বিএনপি যদি কোনো বড় চাপ সৃষ্টি করতে না পারে, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আমি জানি না আপনি কতটুকু মঞ্জুরুল হকের কথা শুনতে পেরেছিলেন। তার বক্তব্য মূলত ছিল যে নিশ্চয়ই বেগম জিয়া দেশে ফিরেছেন, এটি দলের কর্মীদের জন্য একটা বড় বিষয়, কোনো সন্দেহ নেই। কিন্তু বিএনপির যে অবস্থান এই সরকার নিয়ে, তা গত কয়েক মাস ধরেই তার নেতা, বিভিন্ন পর্যায়ের নেতা থাকেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, সবার মাধ্যমে কিন্তু স্পষ্ট হয়েছে। তো খালেদা জিয়া ফিরে নতুন কোনো কিছু করতে পারবেন বলে তার কাছে মনে হয় না। মানে মঞ্জুরুল হক এমনটি বলছিলেন। আপনার কাছে কি মনে হয়? যে আমার তো মনে হয় খালেদা জিয়া নিজেই একটা শক্তি। তিনি, তার উপস্থিতি দেশের রাজনীতির অনেক পরিবর্তন নিয়ে, শুধু উপস্থিতিটাই তার অনেক কিছু মিন করে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। জি, ধন্যবাদ। আসলে আমরা বাংলাদেশে ন্যাচারালি আগস্ট বিপ্লবের পর থেকে স্বাভাবিকভাবেই একটা রাজনৈতিক শূন্যতা আমাদের এখানে চলছে। একটা টেকনোক্র্যাট গভর্নমেন্ট দেশ চালাচ্ছে, যেখানে ইন্ডাস্ট্রি প্রফেসর আছেন, এনজিও মালিকরা আছেন, রাজনীতিবিদ নাই, অর্থনীতিবিদ আছেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আছেন। কম্পোজিশনটা খুব ভালো, কিন্তু কোনো পলিটিক্যাল এলিমেন্ট নাই। এবং আমরা যতই রিফর্ম করতে চাই, যতই নতুন ভাবে চিন্তা করি, যদি শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু পলিটিক্স গিয়েই আটকায়, এবং শেষ পর্যন্ত দায়িত্বগুলো রাজনীতিবিদদেরই নিতে হয়। তারা সেটা নিতে পারেন না, ব্যর্থ হন বা হয়েছেন, এটা যেমন সত্য, আবার সকলেই স্বীকার করতে বাধ্য হবেন আজ হোক কাল হোক, সামনে গিয়ে ব্যাপারটা রাজনীতিক টোটালি। এখন শেখ হাসিনা দেশের বাইরে, জিএম কাদের দেশে আছেন, খালেদা জিয়া দেশের বাইরে ছিলেন। দেশের পলিটিশিয়ান দেশ পরিচালনায় রাজনীতিবিদের ভূমিকা একদম ক্ষীয়মান হয়ে গিয়েছিল। বিএনপি জনসমর্থন কতটুকু আছে এটা তো অবশ্যই আপেক্ষিক বিষয়, কেউ ফার্মলি বলতে পারবে না। তবে বিএনপি এই মুহূর্তে মাঠে সবচেয়ে বড় দল, যে দলগুলো আছে, যেহেতু আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগকে বা ছাড়া অন্য কেউ বিএনপির সাথে কম্পিট করতে পারবে এতটা বড় দল হওয়ার সুযোগ কারো আছে বলে আমার মনে হয় না। নতুন যে দলগুলো হচ্ছে তারা আসলে অতীতের কোনো দলেরই বিভিন্ন ফরম্যাট, কোনো কোনো দলের নতুন করে সেখানে আহার বিপুল একটা ভাসমান ভোট আছে, এটা সত্য।
বিপুল এই ভাসমান ভোটটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট, এবং ভাসমান ভোটটাই বিএনপি পায় বেশিরভাগ ক্ষেত্রে। তো খালেদা জিয়ার আগমনে যেটা হয়েছে, আমি যেটা দেখলাম, ব্যাপক লোক আগমন হয়েছে। লোক আগমন করার কোনো ব্যাপার না, যখন জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশে এসেছিলেন তখনও বিপুল লোক আসছিল, বিপুল লোক। কিন্তু সরকারি যে প্রোটোকল তাকে দেওয়া হয়েছে, তার যে সিকিউরিটি দেখানো হয়েছে, যতগুলো সিকিউরিটি ফোর্সের গাড়ি গেছে, এবং সামনে যে আমরা দেখলাম জেট ফোর্স অনেক কিছু, মোটরসাইকেল গেল, তার মানে সরকারও তাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়েছে রাজনীতিবিদ হিসাবে। সেনাবাহিনীর অংশগ্রহণ, সেনাবাহিনীর সদস্যপদতা সব মিলিয়ে ক্ষমতার ভবিতব্য কেন্দ্রবিন্দু হিসাবে সকলেই তাকে ওয়েলকাম করছে, এবং সকলেই জানে যে বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের বিশাল কিছু উন্নয়ন হবে, এমনটা কিন্তু কেউ আশা করে না। তবে বিএনপিকে মনে রাখতে হবে 2001 থেকে 2006 তাদের ভুলগুলো কি কি ছিল। 21শে আগস্ট গ্রেনেড হত্যা হয়েছে, তারপরে সুপ্রিম কোর্টে রায় দিয়ে ইয়াজউদ্দিন সাহেবের প্রেসিডেন্ট টেক ওভারটাকে বন্ধ করা হয়েছে, ইয়াজউদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি করা হয়েছে, 2 বছর বিচারপতির বয়স বাড়ানো হয়েছে, 111 হয়েছে, এবং 16 থেকে 17 বছর বিএনপিকে ক্ষমতার বাইরে থাকতে হয়েছে এবং নির্যাতিত হয়েছে তীব্রভাবে, তীব্রভাবে নির্যাতিত হতে হয়েছে। বিএনপি সামনে একটা কাদামাটির দেশ পেতে যাচ্ছে। এই কাদামাটির দেশটাকে বিএনপি কিভাবে পরিচালনা করতে চায় সে বিষয়ে অবশ্যই বিএনপিকে অতীত অভিজ্ঞতা থেকে সুনির্দিষ্টভাবে সামনে তাকিয়ে থাকতে হবে। বিএনপির এই মুহূর্তে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে, যদি আওয়ামী লীগের লোককে জিজ্ঞেস করা হয় আপনি কি জামাত চান না বিএনপি চান, তারা ন্যাচারালি বলবে আমরা বিএনপি চাই। যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় আপনি ইউনূস চান না খালেদা জিয়া চান, তারা ন্যাচারালি বলবে খালেদা জিয়া চাই। রাজনীতির অঙ্ক কি জটিল! যাকে 2 বছর জেলে রেখেছেন, 7 দিন রেখেছেন ডিভিশন ছাড়া, খালেদা বেগম জিয়া তার প্রথম 7 দিন প্রিজনে ছিলেন, তক্তার উপরে, তোষক ছিল না, আবার তাকেই আওয়ামী লীগ মনে করতেছে প্রেফারেবল। এই যে মনে করতেছে, কারণ তারা রাজনৈতিক দল, বাকি শক্তিগুলো কিন্তু বিএনপির অর্থে আক্ষরিক রাজনৈতিক দল না। এনসিপি এখনো রাজনৈতিক শক্তি হতে পারেনি। পলিটিক্যাল দল হওয়া, পলিটিক্স করা, পলিটিক্যাল ম্যাচুরিটি, এটা অনেক সময়ের বিষয়। বিপ্লব করা সহজ, বিপ্লবী হওয়া কিন্তু সহজ না। সফল বিপ্লব করা সহজ, কিন্তু সফল বিপ্লবী তার মানে তা না। এই কারণেই বিএনপির প্রতি সকলের একটা আস্থা আসতে পারে। এখন নির্বাচন না সংস্কার, এটা আপনি একটা বিষয় রেখেছেন, তো আমি মনে করি এটা বিএনপির উপর নির্ভর করবে। বিএনপি যদি হুঙ্কার দেয় আজকে 3 মাসের মধ্যে ইলেকশন হবে, বিএনপি হুঙ্কারটা দিচ্ছে না কয়েকটা কারণে। প্রথম, ন্যাচারালি তারা চাচ্ছে না এমন কিছু করতে যেটা আওয়ামী লীগকে অনেক বেশি অযাচিত সুযোগ করে দেবে এবং তাদের নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি হবে, অর্থাৎ বিএনপি, জামাত, এনসিপি, তাদের মধ্যে ফাটল সৃষ্টি হবে, এমন কিছু সে করতে যাচ্ছে না। 2, তিনি হুঙ্কার দিল নির্বাচনের জন্য, নির্বাচন হলো না, পট পরিবর্তন হয়ে গেল। সেই পট পরিবর্তন হলে সেই পট পরিবর্তনের সরকার আবার একটা 2 বছর সময় থাকতে পারে। এই 2 বছর সেই সরকার কি বিএনপির পক্ষে কাজ করবে না বিপক্ষে কাজ করবে? বিএনপি আরেকটা লেয়ার বাড়াতে চাচ্ছে না লজিক্যালি, কিন্তু যেটা মঞ্জুরুল ভাই বললেন যে বিএনপির শক্তি কম, বিএনপির কর্মী সংখ্যা আদর্শিক দিক থেকে কম হতে পারে, বাট কাঠামোগত দিক থেকে তাদের ওয়ার্ড কমিটি আছে, ওয়ার্ডে ওয়ার্ডে লোক আছে, এমপি ছিল, মন্ত্রী ছিল, তাদের সবকিছুই আছে, 17 বছরের গ্যাপ আছে। যে কারণে বিএনপি যেটা চাচ্ছে সেটাই হয়েছে। বিএনপি বলেছে রাষ্ট্রপতির বিষয়ে কথা বলা যাবে না, রাষ্ট্রপতি কিন্তু এখনো বহাল তবিয়তে আছে। সেনাপ্রধানের বিষয়েও বিএনপি আমরা দেখেছি কোনো সমর্থন জানায়নি সেনাপ্রধানের বিরুদ্ধে যখন স্টেপ নেওয়া হলো বা কথাবার্তা, সেনাপ্রধানও বহাল তবিয়তে আছেন। স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে বিএনপি অবস্থান নিয়েছে, স্বাধীনতার ঘোষণাপত্র থাকা অবস্থায় আরেকটা ঘোষণাপত্র দরকার নেই। অর্থাৎ জাতীয় স্বার্থের বড় বড় বিষয়গুলোতে বিএনপি যে পদক্ষেপগুলো নিয়েছে, আমি বলবো বিএনপি দেশ রক্ষা করেছে এই পদক্ষেপগুলোর মাধ্যমে। এখন সামনের দিনে কি ঘটবে, আমি তো মনে করি বাংলাদেশের নির্বাচন হয়ে যাবে এবং যত দ্রুত হবে তত দেশ একটা সংকট থেকে বাঁচবে। কারণ নির্বাচন না হলে নির্বাচন পূর্ববর্তী সংকটগুলো বাড়বে। যেমন এই যে করিডোর নিয়ে অনেক আলাপ হচ্ছে, একটা টিভি দাঁড়িয়ে গেছে যে করিডোর দেওয়ার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হয়েছে, করিডোর দিয়ে নির্বাচন না দিয়ে এই সরকার 10 বছর থাকবে। এটা অবশ্যই জাস্টিফায়েবল কোনো থিওরি না, কিন্তু একটা সেগমেন্ট অফ মানুষ এটা বিলিভ করা শুরু করে দিয়েছে। এখন যদি ইলেকশন দেরি হয় তাহলে মানুষ মনেই করবে
যে এই ইলেকশনটা পিছানো হচ্ছে দেশের স্বার্থ বিকিয়ে ক্ষমতায় থাকার জন্য। নাও আমি শেষ করে দিচ্ছি, পলিটিক্সে তো সত্য মিথ্যাটা যাচাই অনেক পরে, ন্যারেটিভস যখন তৈরি হয়ে যায়, এই ন্যারেটিভস থেকে এই সরকার সরে আসবে কিভাবে, এই ন্যারেটিভস থেকে সরকার কিভাবে রক্ষা করবে নিজেদেরকে, এই ন্যারেটিভস তো ইথারে ভাসছে। জি, জি, জি আপনার কথা থেকে অনেকগুলো প্রশ্ন আমার এসেছে। আমি প্রশ্নগুলি মঞ্জুরুল হককে করতে চাই। সেটি হচ্ছে প্রথমত যে এটা একটা ন্যারেটিভ কিনা যে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হয়েছে এই করিডোর দেওয়ার জন্যই। এটি কি শুধুই একটা পলিটিক্যাল ন্যারেটিভ নাকি এটি আসলে বাস্তবতাও? কারণ আমরা শেখ হাসিনাকে গত ২-৩ বছর এই কথাই বলতে শুনেছি এবং এখন সেটির বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। ফলে শুধু এটি ন্যারেটিভ কিনা এই প্রশ্নটি থাকলো। দ্বিতীয়ত যে বিএনপি শামীম হায়দার পাটোয়ারি বলেছেন যে বিএনপি যদি চায় তাহলে বিএনপি চাইলে তাহলে ৩ মাসের মধ্যেই নির্বাচন হবে। হ্যাঁ, এটি তিনি বলেছেন। কিন্তু আমরা দেখেছি বিএনপি ১৭ বছরে তার ক্ষমতা দিয়ে নির্বাচন কিন্তু করাতে পারেনি বা নির্বাচন সরকারের পতন ঘটাতে পারেনি। যদি ইউনূস সরকার নির্বাচন না দেয়, বিএনপির কি সেই সামর্থ্য এককভাবে আছে যে তারা চাইলেই নির্বাচনে নিতে বাধ্য করবে? হ্যাঁ, তারা অনেকগুলো মানে আমিও শামীম হায়দার পাটোয়ারির সঙ্গে একমত যে বিএনপি দেশকে বাঁচিয়ে দিয়েছে অনেকগুলো ক্ষেত্রে, অনেকগুলো জায়গায় বিএনপি বাঁচিয়ে দিয়েছে এবং সেই জন্য বিএনপি অবশ্যই ধন্যবাদ রাখে। কিন্তু তাদের কি সেই সামর্থ্য সত্যিই আছে কিনা যে তারা ইউনূস সরকার যদি নির্বাচন দিতে না চায় তাহলে বাধ্য করতে পারবে? এই প্রশ্নটির সঙ্গে সঙ্গত কারণে আরো একটি প্রশ্ন আসে, সেটি হচ্ছে যে জামাত কিন্তু ইউনূস সরকারের পক্ষে। এইখানে কিন্তু জামাত আর বিএনপি একতাবদ্ধ নয়, ওই শক্তিটিও মাথায় রাখতে হবে। ফলে সামগ্রিকভাবে বিএনপির প্রতি যেই প্রত্যাশা তৈরি, যেটা যেটা শামীম হায়দার পাটোয়ারি বললেন যে রাজনীতির হিসেবে যে কয়টা প্রেক্ষাপটই আসুক না কেন আওয়ামী লীগ বিএনপিকেই বেছে নেবে, সেটি কি আসলে বিএনপি সেই সক্ষমতা সেই শক্তি এককভাবে হবে কিনা? শামীম ভাই যেটা বললেন সেটি এক অর্থে ঠিক, যে জনগণকে ভাসমান জনগণকে জিজ্ঞেস করলে জনগণ ওই উত্তরটি দেবেন যে জামাত না খালেদা জিয়া, তারা বিএনপির, জামাত না বিএনপি, ওরা বিএনপিকেই সাপোর্ট করবে। খালেদা জিয়ার সাথে জামাতের তুলনা করলে তারা খালেদা জিয়াকেই সাপোর্ট করবে, ইউনূস সাহেবের সাথে তুলনা করলে খালেদা জিয়াকে সাপোর্ট করবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে রাজনৈতিক প্রজ্ঞার বিষয়ে। আমি যদি একটি এখন শামীম ভাই যেটি বললেন যে বিএনপি যে কাজগুলো অতীতে করেছে এই সরকার আসার পরে, প্রত্যেকটি কাজই হচ্ছে সংবিধানকে বা রাষ্ট্রটাকে বা সাংবিধানিক কাঠামোটাকে রক্ষা করেছে, এতে কোনো সন্দেহ নেই, রক্ষা করেছে। কিন্তু আমি যদি প্রশ্ন করি যে যেদিন জেনারেল ওয়াকার বিএনপি জামাত সহ সমস্ত এই ৮টি দল ৭-৮টি দলকে ডেকে যেদিন ঘোষণা করলেন যে দল এই দেশের দায় দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি, তো নিয়ে নেওয়ার পর ৩ দিন লাগলো ডক্টর ইউনূসের ক্ষমতা হাতে নেওয়ার জন্য। এই ৩ দিনের ভিতরে বিএনপি যদি রাজনৈতিক একটি পয়েন্টেই শুধুমাত্র স্ট্যাগনেন্ট থাকতে পারতো, সেই পয়েন্টটি হচ্ছে যে যতদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হাইকোর্টের সুপ্রিম কোর্টের দ্বারা নির্দেশিত না হয়ে আসে, ততদিন পর্যন্ত প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ফর্মে থাকুক দেশটি। আর্মির নিয়ন্ত্রণে থাকার সুযোগ নেই, কারণ তাহলে তো মার্শাল ল জারি করতে হবে। তো প্রেসিডেন্ট একটি নির্বাহী আদেশ বলে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের ফর্মে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে থাকুক। এরপরে হাইকোর্ট থেকে দ্রুত ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল শেখ হাসিনার সরকার, সেইটি আবার তো প্রত্যাবর্তন হচ্ছে, সেইটি তো সেই আইনটি বাতিল রদ হয়ে নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের আইনটি আবার চালু হওয়ার কথা, সেই রায়টি কিন্তু থেমে আছে। এই রায়টিকে দ্রুত বাস্তবায়ন করে বা রায়টিকে প্রদান করিয়ে হাইকোর্ট থেকে বা সুপ্রিম কোর্ট থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ডক্টর ইউনূসকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে বিএনপি একটি প্রস্তাব রাখতে পারত, যে ডক্টর ইউনূস আনলিমিটেড কোনো টাইম না, তত্ত্বাবধায়ক সরকারের যে নির্দেশিত ৩ মাস, ৩ মাসের ভিতরে নির্বাচন দেবেন এবং তার সদস্য সংখ্যা হবে 10টি, আগের বার যেমন হয়েছে। মঞ্জুরুল হক, বিএনপি কিন্তু সেই উদ্যোগ নিয়েছে। মাহবুবউদ্দিন খোকন তিনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কার্যকরের জন্য কোর্টে মামলা করেছে, এটি তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ফেরত আনার জন্য। আপনি নিশ্চয়ই সেটি ভুলে যাননি। আমি জানি, আমি বলেছি সেটা এখন করেছে, পরে অনেক পরে এসে করেছে। আমি বলছি এটা আগস্ট মাসের 5 তারিখের কথা। ওকে, আগস্ট মাসের 5 তারিখে তো এই আইনটি ছিল না।
আগস্ট মাসের 5 তারিখে যখন সেনাপ্রধান বললেন আমি দায়িত্ব নিচ্ছি, জাতির দায়িত্ব নিচ্ছি, একটি সুষ্ঠু নির্বাচন করে আমরা সেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব, তখন পর্যন্ত উনি কোনো রোড ম্যাপ জানেন না যে কিভাবে কি হচ্ছে। তো ইন্টারিম গভর্নমেন্ট যখন তৈরি হলো, সেই সময় বিএনপি যদি প্রস্তাব করত যে ইন্টারিম গভর্নমেন্টটা আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, সেই সরকারের জন্য আমরা সুপ্রিম কোর্টের আদেশের জন্য 1 মাস 15 দিন 1.5 মাস অপেক্ষা করব, সেই সময়টুকু প্রেসিডেন্টের অধীনে সরকার চলবে। সরকার যে পল্টি খাবেন এটা হয়তো বিএনপি বুঝতে পারেনি। বিএনপি এই কথাটি বোঝা উচিত ছিল সবার আগে। কারণটা হচ্ছে যে 1/11 এর ঘটনাটায় বিএনপি হচ্ছে সবচেয়ে বেশি সাফার, জানে যে 1/11 এর সময়ও এরকম কোন নির্দিষ্ট সময়সীমা দেননি আপনার ফখরুদ্দিন সাহেবরা। তারা বলেছিলেন যে আমরা নির্বাচন করে দিয়ে সরে যাব, কিন্তু 2 বছর ছিলেন। 2 বছর থাকার তাদের প্ল্যান ছিল না, তাদের প্ল্যান ছিল আরো অনেক দিন। দেশ চরম দারিদ্রতার মধ্যে পড়ে গেছিল, অর্থনীতির অবস্থা খুবই খারাপ ছিল, যে কারণে একটি পর্যায়ে যে বাধ্য হয়েছে ফখরুদ্দিন আহমেদরা নির্বাচন দিতে, এবং সেই নির্বাচনে বিএনপি হেরেছে, বাজেভাবে হেরেছে। তাহলে এই যে বিটার এক্সপিরিয়েন্স, এই যে একটা দুঃসহ যে অভিজ্ঞতা, এটা তো বিএনপি ছিল। বিএনপি সেই অভিজ্ঞতা থেকে তার বোঝা উচিত ছিল ডক্টর ইনুস কোনোভাবেই 3 মাসের ভেতরে নির্বাচন দেবেন না। এখানে আরেকটি বিষয় আছে যে প্রতিশোধ স্পৃহা। প্রতিশোধ স্পৃহা একটি মানুষের সবচেয়ে ভয়ঙ্করতম স্পৃহা। প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, এইসব যে এলিমেন্টস গুলো মানুষের ভেতরে, এগুলোর একটা লিমিট আছে, কিন্তু প্রতিশোধ স্পৃহার কোনো লিমিট নেই, এটা আনলিমিটেড। ডক্টর ইউনূসকে যখন 2006 সালের ওই সময় যখন প্রপোজাল দেওয়া হয়েছিল সামরিক বাহিনীর পক্ষ থেকে, উনি বলেছিলেন যে এইরকম কম সময়ের জন্য আমি যেতে রাজি নই, আমাকে লম্বা সময় দেওয়া লাগবে। এরপরে যখন তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে যে বাংলাদেশের আইনে 65 বছর পরে কোনো জায়গার ম্যানেজিং ডিরেক্টর থাকা যায় না, উনি 71 বছর বয়স পর্যন্ত ছিলেন, ওনাকে যখন বাদ দেওয়া হলো, উনি সুপ্রিম কোর্টে আপিল করলেন, আপিলেও হেরে গেলেন, তারপর বাধ্য হয়ে উনি গ্রামীণ ব্যাংকের এমডি থেকে সরে গেলেন। এরপরে শেখ হাসিনা তাকে নাকি 2 বার যমুনায় চুবাতে চেয়েছে, এটা উনি বারবার করে বলেছেন। তো এই যে ওনার ভিতরে যে শেখ হাসিনা সরকারের প্রতি যে প্রতিশোধ স্পৃহাটা ছিল, আকাঙ্ক্ষাটা ছিল, জিঘাংসা যদি বলি আমি, সবচেয়ে ভালো বাংলা হবে, সেইটি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত সহসা উনি নির্বাচন দেবেন এটা বিএনপির আশা করা উচিত। এবং বিএনপির আরো একটি বিষয় মনে রাখা উচিত ছিল যে ডক্টর ইউনূসের প্রথম ভাষণটি 4.5 মিনিটের, সেই 4.5 মিনিটের ভাষণে একটি লাইন হচ্ছে যে বিএনপি তো সেভাবে রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতাই নাই। খেয়াল করবেন কথাটা। ডক্টর তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সেখানে ডক্টর ইউনূস বলছেন যে বিএনপির সেভাবে রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতাই নাই, ওরা তো সময়ই পায়নি। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে বিএনপিকে আওয়ামী লীগ সময় দেয়নি, 17 বছর ধরে তারা নির্বাচনের বাইরে, সংসদের বাইরে 10টা-12টা আসন পেয়ে তারা সংসদ থেকে ওয়াকআউট করেছে। সুতরাং এই দলটি দল হিসাবে গোছানো না, এদের উপরে ভরসা করা যায় না। এবং এরপর থেকে যে বিএনপির উপরে আক্রমণগুলো হচ্ছে, প্রথমে মব আক্রমণগুলো করলো, জামাতির আক্রমণ করলো, তারপরে এনসিপি থেকে আক্রমণগুলো করলো, এই প্রতিটি আক্রমণ কিন্তু বিএনপির নেতারা সহ্য করছেন। সহ্য করার পরেও কিন্তু বিএনপির বক্তব্য কখনো বোল্ড হচ্ছে না, অর্থাৎ দায়িত্ব নিয়ে শক্তপোক্তভাবে, যেটা শামীম ভাই বললেন যে চ্যালেঞ্জ নিয়ে যদি খালেদা জিয়া বলে 3 মাসের মধ্যে নির্বাচন, তাহলে হতে হবে, আমি মনে করি না। কারণটা হলো যে বিএনপির কে রাজনৈতিক প্রজ্ঞা থাকুক আর না থাকুক, সরকার তার নিজস্ব শক্তি দিয়ে অলরেডি একটি ক্ষমতাকে কিন্তু দাঁড় করিয়েছে। এনসিপির কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই, এনসিপির কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, তার পিছনে কোনো জনগণের সমর্থন নেই, সব মানলাম। কিন্তু সরকারের যে এলিমেন্টস গুলো, সরকারের যে টুলস গুলো, সেই প্রতিটা টুলস এর তো সমর্থন তাদের পেছনে আছে। তা না হলে সার্জিস একদিনে 28 বার হেলিকপ্টারে চড়েন কি করে, তাই না? তো সরকারের সমস্ত টুলস গুলোর বেনিফিশিয়ারি হচ্ছে এনসিপি, সরকারের সমস্ত টুলস গুলোর বেনিফিশিয়ারি হচ্ছে জামাত নেতৃত্বের ইসলামিস্ট দলগুলো। সেখানে এই দুইটি দলকে মাইনাস করে বিএনপিকে ডক্টর ইউনূস নির্বাচনে জিতে ক্ষমতাসীন করার ব্যাপারে উৎসাহী হবেন, আমি এটা মনে করি না। জি জি, এখানে আরেকটি বিষয় বলে রাখি, সেটা হলো যে করিডোর প্রশ্নে
করিডোর প্রশ্নে বিএনপি যে কথাটি বলেছে সেই কথাটি হচ্ছে আমাদেরকে না জানিয়ে। খেয়াল করবেন কথাটা, ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন আমাদেরকে না জানিয়ে। আপনাদেরকে জানালে কি হতো? আপনারা কি এটা নেগেটিভ করতে পারতেন? যদি নেগেটিভ করতে পারতেন তো ওই দিনই আপনি বলতেন যে যেহেতু আমাদেরকে জানানো হয় নাই, সুতরাং এই করিডোর দেওয়ার বিষয়ে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদি করিডোর দেওয়ার ব্যাপারে 1 ইঞ্চি আগানো হয় আমরা দেশকে অচল করে দেব, বা এই করব, হরতাল করব, কিছু একটা কর্মসূচি করব। বিএনপি কি বলেছে? বলেন না, তারেক তার মানে রহমানও কিন্তু একই কথাই তিনি স্পষ্ট করে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে, দেশের মানুষের সঙ্গে আলাপ আলোচনা না করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না। এমনকি তিনি এও বলেছেন যে অনির্বাচিত সরকারের এটা তো হচ্ছে কমন ডায়লগ। যে কোনো বিবেকবান মানুষ এই কথাটাই বলবে। যে কোনো ছোট দল যার মাত্র 5 জন সদস্য সেও বলবে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া যায় না, উচিত না নেওয়া। কিন্তু উচিত না নেওয়া ঠিক না, আর হচ্ছে আপনি নেওয়ার অধিকারী কিনা, আপনি নেওয়ার কে, আপনি নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি কে, এই কথাগুলোর ভিতরে কিছু মৌলিক পার্থক্য আছে। তো সেইটা যখন আমি মেনে নিচ্ছি, ডক্টর ইউনূস নিয়ে ফেলেছেন বা খলিলুর রহমান সাহেব নিয়ে ফেলেছেন, তার মানে কি আমি এই জায়গা থেকে তাদেরকে আর সরিয়ে আনার মতন ক্ষমতা রাখছি না। আর 3 মাসের ভিতরে নির্বাচন দেব এই কথাটা যদি খালেদা জিয়া কালকে বলেন 3 মাসের ভিতরে ডক্টর ইউনূস নির্বাচন দেবেন, এই বিষয়টা এত ইজি না। কারণ নির্বাচন দেওয়ার আগে 4-5 মাস ধরে যে প্রস্তুতি হয় সেই প্রস্তুতি এখনো শুরু হয়নি। জি, এখনো শুরু হয়নি। শামীম হায়দার পাটোয়ারি। জি, এখন অবশ্যই আমি আক্ষরিক করতে বলছি 3 মাসের প্রস্তুতি হয়নি, 6 মাসের প্রস্তুতি হয়নি। না 6 মাস না, বিএনপি বললে যে নির্বাচন দেবে 3 মাস বলেন, 6 মাস বলেন, 1 বছর বলেন, হ্যাঁ, তার কোনো নিশ্চয়তা তো নাই। এবং এর মধ্যে আমরা জানি যে ভারত সর্বোচ্চ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা 71-এর মতো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। গতকালই রিপোর্ট দেখলাম, না আজকের রিপোর্ট দেখলাম যে ভারতের সবগুলো রাজ্যে তারা যুদ্ধ পরিস্থিতির দিচ্ছে, কি বলে এটাকে, পাবলিক ডেমনস্ট্রেশন। হ্যাঁ, মানুষকে শেখাচ্ছে যে যুদ্ধ হলে কি করতে হবে পুরো ভারতবর্ষ জুড়ে। হ্যাঁ, সো যদি এরকম একটা যুদ্ধ পরিস্থিতি শুরু হয়ে যায়, আমরা হব কিন্তু গ্রাউন্ড ফিল্ড, রাইট, ওয়ার ফিল্ড হব বাংলাদেশ। তো সেই সময় তো আর নির্বাচন আসবে কোথা থেকে? জি ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের ভূখণ্ড যদি ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কেউ ব্যবহার না করে তাহলে ভারত কখনো বাংলাদেশ অ্যাটাক করবে না। এটা আমার নিজস্ব অ্যানালাইসিস, এবং এটা অনেকের সঙ্গে কথা বলেছি। জি, বিশেষ করছি এটা আমি একমত। আমি আপনার সঙ্গে ভারত অ্যাটাক করবে না, ভারতের কথা, ভারত বাংলাদেশকে অ্যাটাক করার কোনো কারণ নাই। ভারত তো অ্যাটাক করবে না, অ্যাটাক করবে ওই চায়না, অ্যাটাক করবে মিয়ানমার জান্তা, আমরা অ্যাটাক করবে আমেরিকা। এটা হচ্ছে, তো যদি করিডোরটা আলোচনা না করে সকলের সম্মতি ছাড়া দেয়া হয় তাহলে বাংলাদেশ একটা পক্ষ নিয়ে নিল। আমি যদি আক্ষরিক অর্থে বলি যে করিডোরটা দেয়া হচ্ছে আরাকান নিয়ন্ত্রিত ভূখণ্ডের ইন্টারনাল রিফিউজিদের জন্য। তো সেই আরাকান ভূখণ্ডের মধ্যে সাপ্লাই চেন বন্ধ করে দিয়েছে মায়ানমার জান্তা সরকার। মায়ানমার জান্তা সরকার সাপ্লাই চেন বন্ধ করেছে কেন? যেন আরাকানরা কম্প্রোমাইজ করে অথবা জায়গা ছেড়ে দেয় অথবা হেরে যায়। যখন আমরা সাপ্লাই চেন এখান থেকে দেব তখন আরাকানরা বলিয়ান হবে, জোশিয়ান হবে, তারা মায়ানমার জান্তা আর্মির সাথে যুদ্ধ করবে, যেটা মায়ানমার জান্তা আর্মি এবং হয়তোবা চায়নাকে নাকচ করবে। কারণ মায়ানমার জান্তা আর্মি যদি আমাদের সাথে কনসেন্ট না দেয় করিডোরে, তাহলে এই করিডোরটা আমরা করলে আমরা মায়ানমার জান্তা আর্মির শত্রু হব। তারাই আমাদের অ্যাটাক করতে পারে, তাদের প্লেনও আছে, তাদের নিজ আছে। এটা একটা অপশন। আরেকটা হতে পারে মায়ানমার আর্মি এবং আরাকান দুজনেই রাজি হলো যে ঠিক আছে হিউম্যানিটেরিয়ান কারণে তুমি প্যাসেজ দিয়ে দাও, যেটা হাইলি আনলাইক। যদি সেটা হয় সেই ক্ষেত্রে করিডোরটা কনসিডার করা যেতে পারে। এছাড়া করিডোর দেয়া মানেই আমি একটা পক্ষ নিচ্ছি এবং একটা যুদ্ধকে ইনভাইট করছি। এটা হচ্ছে বড় কথা। দ্বিতীয় কথা, দেখুন রাশিয়া ইউক্রেনের যুদ্ধে $30 বিলিয়ন দিয়েছে আমেরিকা, 30 বিলিয়ন। আমাদেরকে $3 বিলিয়ন দিলে আমাদের রোহিঙ্গাদের নিয়ে যত সমস্যাই থাকুক আমরা নিজেরাই ইন্টারনালি কন্ট্রোল করে ফেলতে পারবো। আরো 50,000 রোহিঙ্গা আসলে কোনো অসুবিধা নাই। জাতিসংঘের মহাসচিব আসলেন, এসে বললেন টাকা কম দেওয়া হবে, টাকা কম দিচ্ছে, রোহিঙ্গা আরো 1.5 লক্ষ আসছে, আবার করিডোর চাচ্ছে আমাদের কাছে।
মানে আমরা কতটুকু লেভারেজ দেব তার একটা সীমাবদ্ধতা তো আছে। নিজের এটুকু রাষ্ট্র আমাদের, একটা ইট মারলেও কারো না কারো গায়ে পড়বে। এই ধরনের সিদ্ধান্ত কখনোই এই ধরনের গভর্নমেন্টের নেওয়া উচিত না। যদি এই সিদ্ধান্ত সঠিকও হয়ে থাকে, তাও অনির্বাচিত সরকারের এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত না, কারণ এর মাধ্যমে অসংখ্য ন্যারেটিভ তৈরি হয়ে যাবে। আপনি ন্যারেটিভসের দরজা বন্ধ করতে পারবেন না। দ্বিতীয় যেটি আপনি বলেছেন, অবশ্যই ডক্টর ইউনূস স্যার আইকনিক ফিগার, তার ইন্টারন্যাশনাল কানেকশন, নেক্সাস, ক্রেডিবিলিটি অসাধারণ, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু ওনাকে তো একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার করতে হবে। সেটা 3 মাস পরে হোক, 9 মাস পরে হোক, 9 বছর পরে হোক। একটা রাজনৈতিক দলের পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার নিয়ে চিন্তা করে না বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি। আপনি দেখুন দেখুন আপনি এখন বলতেছেন নির্বাচন তো একটা দিতেই হবে, একটা পিসফুল ট্রানজিশন করতে হবে। আমরা গতকাল দেখলাম যে ইউর যে বাংলাদেশের যে প্রধান দায়িত্বে রয়েছেন মিলার, তিনি বলছেন যে না, আগে সংস্কার, নির্বাচন, মানে তারা আর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাদের আগ্রহ নাই। এতদিন এত বছর তারা নির্বাচন নির্বাচন গণতন্ত্র গণতন্ত্র করতে করতে একদম গলা শুকিয়ে ফেলেছে, রাইট? তো কিন্তু এখন কালকে আকস্মিকভাবে শুনলাম ইউ থেকে বলা হচ্ছে যে আগে সংস্কার সংস্কার করা জরুরি, নির্বাচনে ফিরতে চায় না। কেন? ঠিক এভাবে বলেনি, তারা বলেছে নির্বাচন নিয়ে তাদের কোনো তাড়াহুড়া বা তাদের কোনো চাপ নাই। আর তারা এই কূটনীতির ভাষায় আর কিভাবে বলবে? দাঁড়ান দাঁড়ান, আপনি তারা ডিসকমফোর্টেবল না। পাটোয়ারি সাহেব, আপনি আমাকে বলেন যে একজন কূটনীতিক আয়ের চেয়ে আর কিভাবে স্পষ্ট করে বলবে? তাদের তাড়াহুড়া নাই, অথচ 15 বছর তারা তারা দিয়ে এসেছে, এখন তাদের হঠাৎ তারা কোথায় চলে গেল ভাই? 15 বছর তারা দিয়েছে এমনটা না। আপনার মনে থাকবে, আপনি তখন বাংলাদেশের খুব প্রতিষ্ঠা একজন সাংবাদিক ও অ্যাঙ্কর। 18 ইলেকশনের পরে সারপ্রাইজিংলি ওয়ার্ল্ড কমিউনিটির রিয়াকশন ছিল খুব কোয়াইট। আপনার মনে পড়বে 18, 19, 20 জাতিসংঘ, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন ওই ভোট নিয়ে কিচ্ছু বলেনি। 21 সাল থেকে বলা শুরু হলো, 23 সালে এটা খুবই জোর সোরে বললো। আমার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং, যেহেতু 18 ইলেকশনের আগে আগে বিপুল পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশে এসেছিল এবং তাদেরকে শেখ হাসিনা হোস্ট করেছিল, মানে বাংলাদেশ হোস্ট করেছিল, একটা গ্লোবাল প্রবলেমকে বাংলাদেশ নিজের বুকে পেতে নিয়েছে। এই জন্য কে গভর্নমেন্ট আসলো না আসলো এটা নিয়ে তারা তখন কনসার্ন ছিল না। ঠিক করিডোরের সাথে কথার সাথে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধির কথাটা মিলে যাচ্ছে, যে করিডোর যদি বাংলাদেশ দিয়ে দেয়, একটা রিজনাল ক্রাইসিস নিজের বুকের উপর পেতে দেয়, তাহলে থাকুক না যে কোনো গভর্নমেন্ট, তাতে কি যায় আসে, ইউরোপিয়ান ইউনিয়নে কি যায় আসে। এটা হচ্ছে ইস্যু। আরেকটা কথা আপনি বলেছেন, দেখুন আমি খুব দুঃখের সাথে মনে করি, দেশটা আমাদের, জনগণ আমাদের, মানুষ আমাদের, মাটি আমাদের, কিন্তু যুদ্ধটা করে ইন্ডিয়া পাকিস্তান। ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের ব্যাপারে ইন্ডিয়াতে যুদ্ধ করে না, পাকিস্তানে যুদ্ধ করে না, করে বাংলাদেশে। সেম ফর আমেরিকা। আমাদের এই 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 সিচুয়েশন থেকে বের হয়ে আসতে হবে। আমরা কোনো সুপার পাওয়ারের খেলার গুটি হতে চাই না। বাংলাদেশ কান্ট এফোর্ড ইট। ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, তারপরে আপনার আমেরিকা। যে আমি শেষ করে দিচ্ছি, দেখুন জেলেনস্কি মানে ইয়াতে ইউক্রেনে এত সমৃদ্ধ একটা দেশ, সেখানে দুবার বিপ্লব করা হলো, থার্ড বিপ্লবে গিয়ে জেলেনস্কি আসলেন ক্ষমতায়। একজন টিভির কমেডি জোকার। জেলেনস্কির কোনো পলিটিক্যাল অভিজ্ঞতা নাই, কোনো পড়ালেখা নাই, কোনো রাজনৈতিক বিজ্ঞতা নাই, শুধুমাত্র কমেডিয়ান থেকে রাষ্ট্রপতি। এবং সে ন্যাটোর মেম্বারশিপ হওয়ার জন্য আগায় গেল, ন্যাটোর মেম্বারশিপের জন্য। এবং জনগণ তখন ন্যাটোর মেম্বারশিপের সাথে সমর্থন দিয়েছে। কিন্তু ন্যাটোর মেম্বারশিপের কারণেই আজকে রাশিয়ার এই অবস্থা, ইউক্রেনের এই অবস্থা। 45,000 সৈন্য মারা গেছে, 45,000। এখন তাদের সমস্ত মিনারেল মাইন গুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে তারা সেল করতে বাধ্য হচ্ছে বা লিজ দিতে বাধ্য হচ্ছে। এই করিডোর ওই ইউক্রেনের মানে ন্যাটোর মেম্বারশিপের মতো হতে পারে। এটা খুব জটিল ইস্যু। এখন শেষ কথা বলে দিচ্ছি, কারণ মনে থাকছে না। প্রথম হচ্ছে, অবশ্যই বিএনপি একাই সবকিছু না, কিন্তু জামাত, এনসিপি বিএনপি ছাড়া কিছুই না ভোটের মাঠে। ওই যে বললাম, ভোট তো একদিন হবে, ভোট তো হবে, 6 মাস পরে হোক আর 6 বছর পরে হোক। তখন যদি জামাতের সাথে বিএনপির হস্টিলিটি থাকে, তখন যদি বিএনপির সাথে এনসিপির হস্টিলিটি থাকে, অল্প কিছু আসনে এরা নিজস্ব ভোটে জিততে পারবে। ভোটে জিততে বিএনপির ভোটটা লাগছে। বুঝতে পারছি মঞ্জুরুল হক, মানে ওই আপনি যে হিসাবটা পাটোয়ারি সাহেব দিলেন সেটাও এত এত সহজ না, ওইটা আরেকটা ইকুয়েশন আছে। কিন্তু আমি যেটি প্রশ্ন করতে চাই যে এই যে মানে করিডোর নিয়ে, হ্যাঁ, রোহিঙ্গাদেরকে যে 2018 সালে আশ্রয় দেওয়া হলো, এটি কি মানে আপনার কি মনে হয় যে এগুলো আসলে পার্ট অফ গেম
হোল গেম। আজকে তো একদিনে এই যে হঠাৎ করে এই জুলাই মাসে আন্দোলন হয়েছে, সরকার পতন হয়েছে, তারপরে এখন করিডোর ব্যাপারটা তো এরকম, লং চেইন, অনেক দীর্ঘ সময়ের পরিকল্পনা। হ্যাঁ, আমি সেদিন শুনছিলাম যে ৭১-এও এই করিডোর চাওয়া হয়েছিল, এয়ারবেস চেয়েছিল বঙ্গবন্ধুর কাছে, বঙ্গবন্ধু সেটি রাজি হয়নি। বিএনপি নেতা ফজলুর রহমানের মুখে এই কথাটি আমি শুনছিলাম। ফলে এটি তো দীর্ঘ পরিকল্পনা। এবং আমাকে আরেকজন বিশ্লেষক বলছিলেন যে ৪৭-এর আগে থেকেই তারা এই অঞ্চলে আধিপত্য চায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই সেটি হয়নি। তো এখন মানে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ডক্টর ইউনূস সরকার যাই চাবে তাই হবে। ব্যাপারটা কি এখানে দাঁড়িয়ে আছে, নাকি সব রাজনৈতিক দল, বিএনপি কি এককভাবে এটা মোকাবেলা করতে পারবে, নাকি এখানে আওয়ামী লীগকেও যোগ দিতে হবে? আচ্ছা, আপনার এই প্রশ্নের উত্তরে আমি একটু পেছনে যাই, একটু সময় নেই। সেটি হলো যে আপনি যেটা বললেন যে মানে বহিঃশক্তি চেয়েছিল ৭১ সালে এবং আপনি আরো বললেন যে ৪৭ সালেও। বিষয়টা হলো যে আমাদেরকে যদি আমরা দেখি যে চীন যে আজকের বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি, সবচেয়ে বড় ইকোনমিক পাওয়ার, এইটা আজকে চীন যে হবে সেটা কিন্তু আমেরিকা ১৯৭৬ সাল পর্যন্ত জানে। ১৯৭৬ সালেই কিন্তু আমেরিকা এটা জানে যে আজ থেকে এত বছর পরে যে চীন সারা ওয়ার্ল্ডকে কিন্তু গ্রাস করবে অর্থনীতি দিয়ে, তার সামরিক শক্তি দিয়ে। সেই জন্য ইন্দো চীন, এই যে টোটাল বেলটা, মানে দক্ষিণ চীন সাগর, উত্তর চীন সাগর, পিত সাগর, এই দিয়ে পুরো ইন্দো প্যাসিফিক যে জোনটা, এই প্যাসিফিক জোনে আমেরিকার কিন্তু ফিলিপাইন ছাড়া বড় কোনো ঘাঁটি নেই। অর্থাৎ এই অঞ্চলটা কমপ্লিটলি চীনের এখতিয়ারের বাইরে চলে যাবে। সেই জন্য চীনকে যে কোনো উপায়ে হোক এই অঞ্চলে, ইন্দো প্যাসিফিক রিজিয়নে তার একটি ঘাঁটি দরকার ছিল। দিয়াগো গার্সিয়া ভারত মহাসাগরে অনেক দূরে, সেটা দিয়ে এই চীন, মায়ানমার, লাওস, ভিয়েতনাম, বাংলাদেশ বা বার্মা এগুলো কন্ট্রোল করা যায় না। সুতরাং দিয়াগো গার্সিয়াটা বাদ, তার দরকার ছিল সেন্ট মার্টিনটাও তার জন্য খুব ছোট হয়ে যায়। সেন্ট মার্টিন দ্বীপটা দিয়ে একটা কোনো মিলিটারি কোনো বেস তৈরি হওয়ার মতন অত বড় জায়গা সেন্ট মার্টিন না। তো আর সেন্ট মার্টিন হচ্ছে প্রবাল দ্বীপ, ওই প্রবাল দ্বীপের উপরে বেশি চাপ, ওইখানে সেন্ট মার্টিনের গভীরতাও অত বেশি না। সুতরাং এনিহাউ তার এই জোনে, তার এই যে মিয়ানমার, বাংলাদেশ, মিজোরাম, ভারতের মিজোরাম, এই জোনে তার একটি ঘাঁটি দরকার ছিল, এটা 50 বছর আগে থেকে। সুতরাং আজকে যদি আমি শেখ হাসিনার পতনকে একটি পয়েন্টে আনতে চাই, ওটা ভুল হবে। ওগুলো অনেকগুলো ডট। শেখ হাসিনা সরকারের পতনের পেছনে হচ্ছে অনেকগুলো ডট। সেই ডটগুলো একসাথে যখন মিললো 5 তারিখে, মেলার পরে একটা আমরা সরল রেখা পেলাম। এই ডট গুলো কিন্তু অনেকগুলো ডট, সেই ডট নিয়ে আজকে আলোচনা না, আমি সেই বিষয়ে যে আলোচনা যাচ্ছি না। প্রশ্নটা হচ্ছে করিডোর। ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে, এই প্রশ্নটা আমি পাটোয়ারি ভাইয়ের সাথে একটু দ্বিমত করি। আমরা যদি ওই যুদ্ধে ইনভলভ না হই, আমরা ইনভলভ হয়ে যাব। আমরা কিভাবে ইনভলভ হব? আমাদের সরকার যে তার বিমান বাহিনীর একটি মহড়াতে ডক্টর ইউনূস করলেন, যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এবং জয়ী হওয়ার জন্য যুদ্ধ করতে হবে, ঠিক আছে? তখন যদি ওনাকে কোনো সাধারণ সোলজার প্রশ্ন করতেন, স্যার কাদের বিরুদ্ধে যুদ্ধ, কি জবাব দিতেন? কার বিরুদ্ধে যুদ্ধ আমাদের? কে আমাকে আমার সীমান্তে এসে যুদ্ধের উস্কানি দিচ্ছে? কেউ তো না, নোবডি ইজ দেয়ার। তাহলে আমি আমার বিমান বাহিনীকে রেডি হয়ে থাকতে বলছি, এবং কোনো মাঝামাঝি না, একেবারে সর্বোচ্চ পর্যায়ে রেডি হতে বলছি যে পরাজিত হওয়া যাবে না, জয়ী হতে হবে। এই জিনিসগুলো, এই বক্তব্যগুলো, ছোট ছোট বক্তব্য, এগুলো ডট। এই ডটগুলো খুব সিগনিফিকেন্ট। এই ডটগুলোকে মিয়ানমার যেভাবে ক্যাচ করবে, ইন্ডিয়াও সেভাবে ক্যাচ করবে। দুটো পক্ষই কিন্তু ক্যাচ করবে, চীনও ক্যাচ করবে। যে ভদ্রলোক আমাকে ওশান দিয়ে দিচ্ছে, যে আমরা গার্ডিয়ান অফ দ্য ওশান, আমাকে লালমনিরহাট এয়ারবেস দিচ্ছে, আমাকে তিস্তা ব্যারেজ দিচ্ছে, সেই ভদ্রলোকই কয়দিন পরে দেশে ফিরে যে এরকম যুদ্ধের উস্কানি দিচ্ছে কেন? চীনও কনসার্ন হবে। সুতরাং আমাদেরকে ভারত পাকিস্তান যুদ্ধ লাগার ফলে তার ব্যাকফায়ারে আমাদের এখানে আনরেস্ট হবে বাংলাদেশ, তা কিন্তু না। তার আগেই আনরেস্ট হবে, কারণ সরকারের বাইরে যে বিশাল জনগোষ্ঠী আছে রেডিক্যাল ইসলামিস্ট, তারা কিন্তু এখানে ভোকাল হবে। পাক ভারত যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সামহাউ তারা ভোকাল হবে। তারা ভোকাল হয়ে তারা কেউ সীমান্তের দিকে মার্চ করবে,
কেউ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার প্রস্তাব দেবে, কেউ সরকারকে চাপ দেবে যে ভারতীয় সমস্ত পণ্য বয়কট করো, মোদির ছবি পোড়াবে, এই করবে সেই করবে। এই যে এনার্কি গুলো হবে, সেই এনার্কি গুলো হচ্ছে আমাদেরকে ওই ওয়ারের ভিতরে কোনো না কোনো ভাবে টেনে আনবে। আর সর্বপ্রথম টেনে আনবে আমাদেরকে হচ্ছে মিয়ানমার। মিয়ানমার আমাকে টেনে আনবেই আমাদেরকে। কারণটা হচ্ছে যে একটা গ্রুপকে, যে গ্রুপটাকে মিয়ানমার অলরেডি নিষিদ্ধ করেছে বাকি দুটি গ্রুপের সাথে, সেই বাকি দুইটি গ্রুপ নিষিদ্ধ হওয়ার পরপরেই সরকারের সাথে আলোচনার টেবিলে বসার ঘোষণা দিয়েছে, তারা পিস চায়। কিন্তু একমাত্র গ্রুপ আরাকান আর্মি, এরা সরকারের সাথে বসার কোনো প্রপোজাল দেয়নি, মানে প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে। সুতরাং তারা লড়াই চায়। তো তাদেরকে যদি আর্ম করার সুযোগ দেওয়া হয় বাংলাদেশের মাধ্যমে, প্যাসেজ দিয়ে হোক, চ্যানেল দিয়ে হোক, ফজলুর রহমানের সাহেবের ভাষায় হলো চ্যানেল, আর আমরা বলছি করিডোর। তো যেভাবেই হোক তারা যদি আর্মড হয়, তারা যদি শক্তিশালী হয়, তারা যদি রাশিয়ান নিয়ন্ত্রিত পোর্ট, চায়না নিয়ন্ত্রিত পোর্ট এবং ভারত নিয়ন্ত্রিত সিটুয়ে পোর্ট, এই তিন জায়গায় আক্রমণ করে, যে তিন জায়গায় তারা এখনো পা ফেলতে পারেনি, যদি আক্রমণ করে, তাহলে এই তিনটি শক্তিই তো আরাকান আর্মির বিরুদ্ধে সক্রিয় হবে। সক্রিয় হওয়ার সময় তারা কি বাংলাদেশ এবং আরাকান সীমান্তের রেখা মাপতে যাবে, নাকি কার্পেটিং বম্বিং করবে? কার্পেটিং বম্বিং করলে কি হবে? নাফ নদীর এই জায়গাটা থেকে বাংলাদেশ সীমান্ত, এই জায়গাটা থেকে আরাকান সীমান্ত, এরকম করে মেপে তো কোনো প্লেন বোম বর্ষণ করবে না। করবে হচ্ছে আমার ল্যান্ডে, আমাদের ল্যান্ডে, কক্সবাজার থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত অঞ্চল, এটা ওয়ারফিল্ড হয়ে যাবে, হবেই। এখন সর্বশেষ একটা ডেভেলপমেন্ট আছে, আপনাকে আমি জানাই, সেটা গতকালকের ডেভেলপমেন্ট। সেটা হলো যে আরাকানের সাথে যে চুক্তি হচ্ছে সরকারের, যে রোহিঙ্গাকে ফেরত নেবে, এত হাজার রোহিঙ্গা, এত লাখ রোহিঙ্গা, প্রশ্নটা হলো এখন সবচেয়ে ভাইটাল প্রশ্ন হচ্ছে যে আদৌ আরাকান রাজ্যে কত হাজার রোহিঙ্গা অবশিষ্ট আছে? আরাকানের যে তিনটি অঞ্চলে রোহিঙ্গারা বসবাস করত, সেখানে কয়েকশো রোহিঙ্গা ছাড়া কোনো রোহিঙ্গা আর নাই, সব এপারে চলে এসছে। সুতরাং এই কয়জন রোহিঙ্গাকে যে কোনো সময় আরাকান আর্মি তাড়িয়ে দেবে। আর আরাকান আর্মির সাথে রোহিঙ্গারা যত যুদ্ধ করেছিল মায়ানমার সরকারের হয়ে একটা সময়, সেই হিসাবে আরাকান আর্মির সাথে রোহিঙ্গাকে এক আমব্রেলার নিচে, আমেরিকা কেন, রাশিয়া চেষ্টা করলেও পারবে না, চীন চেষ্টা করলেও পারবে না, সম্ভব না এটা। আরাকান আর্মি একাই লড়বে যদি লড়তে হয়। সুতরাং মায়ানমারের সাথে আরাকান আর্মির কোনো সমঝোতাও হচ্ছে না, এবং মায়ানমারের সাথে সমঝোতা না হলে আরাকান আর্মি যদি মায়ানমারকে আক্রমণ করে, মায়ানমার প্রতি আক্রমণ করবে, সেই প্রতি আক্রমণের ব্যাকফায়ারটা বাংলাদেশের উপরে পড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং ডক্টর ইউনূসের হাতে আরো একটা বড় একটা তাস এসে যাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার। আমি এই কথাটি বারবার অনেক আলোচনায় বলেছি যে হি হ্যাভ লট অফ অপশন। ইলেকশনকে পিছিয়ে দেওয়ার জন্য, অনির্দিষ্টকাল পিছিয়ে দেওয়ার জন্য তার হাতে অনেক অপশন। একটা অপশন শেষ হয়ে যাবে, টাইম লিমিট পার হয়ে যাবে, আর একটা অপশন আসবে, অনেক অপশন। সুতরাং সহসা নির্বাচন হবে এই বিষয়টি আমি বিশ্বাস করি না। সেটা খালেদা জিয়া বললেও হবে না, ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেও হবে না, জামাতের আমির বললেও হবে না। ইউরোপিয়ান ইউনিয়ন, এখানে আরেকটি কথা বলে আমি শেষ করি, যে আজকে যে ইউরোপিয়ান ইউনিয়ন যেটা বলছে, এটা শুনে কিন্তু আমি মোটেই অবাক হইনি। আজকে যে আমরা জানতাম যে 20 তারিখের পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, আম জনতা সবাই কিন্তু মোটামুটি এটা আজ করেছিলেন। কেন ব্যবস্থা নিচ্ছেন না? কারণটা হচ্ছে তাদের ওটার থেকে বড় একটা বেনিফিট তারা পাচ্ছেন। সেই বেনিফিটের কারণে তুলসী গ্যাবার্ড চুপ হয়ে গেছেন, ওদের ভাইস প্রেসিডেন্ট চুপ হয়ে গেছেন, ডোনাল্ড ট্রাম্প কোনো টুইট করছেন না বাংলাদেশ নিয়ে, কোনো কথা বলছেন না। কি জন্য? যে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে তারা ধাবিত হচ্ছে এবং সেইটাকে ব্যাকআপ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। সুতরাং এখানে ইউনূস সরকারকে ডিস্টার্ব করার জন্য অ্যাটলিস্ট ডোনাল্ড ট্রাম্প আর কোনো টুইট করবেন না, এটা আমার বিশ্বাস। তার মানে হি হ্যাভ লট অফ অপশন টু ডিনাই ইলেকশন, টু ডিলে ইলেকশন। এখন এটা তো শুধুমাত্র ইলেকশন ডিলে করা না, এটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হওয়া। শামীম হায়দার পাটোয়ারি, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর করণীয় কি আছে? জি, আমাদের মঞ্জুরুল হক ভাই যে কথাগুলো বললেন, এগুলো খুবই যুক্তিযুক্ত এবং ইট ইজ এ ভায়াবল অপশন, এটা হওয়ার সম্ভাবনা আছে। তারপরে কি হবে? ঠিক আছে, ইলেকশনটা পিছালো 6 মাস, 1 বছর, তারপর কি হবে? তারপর কি হবে? তারপর কি হবে? কোন একটা জায়গায় গিয়ে তো একটা ইলেকশন আসতেই হবে। বাই দেন 10 বছর পর, 15 বছর পর
না না, এতদিন হবে না। 10 বছর পর, 15 বছর পর। আমার ধারণা তার থেকে অনেক আগেই হবে। বাইডেন রাজনৈতিক দলগুলোর সাথে যদি সরকারের সম্পর্ক তীব্র তিক্ত হয়ে যায়, তাহলে ইলেকশন পরবর্তী সময় এই ঝালটা রয়ে যাবে এবং এই সরকারি কর্মকর্তারা রোষানলে পড়বে। এই রোষানলে পড়ার ভয়ের কারণে পাবলিক সার্ভেন্টরা সরকারকে এখন সহযোগিতা করছে না, করবে না। এবং যখন আপনি করিডোর দিবেন, এটা এক্সিমেটিক যে যুদ্ধ অবস্থা শুরু হলো, ওই করিডোরে যে ইউএন এর বা রেড ক্রিসেন্টের বা রেড ক্রসের তাঁবুগুলো থাকবে, এগুলো সুরক্ষা দিবে কে? ন্যাটো। পৃথিবীর বিভিন্ন করিডোর ন্যাটোই দিয়েছে। ন্যাটো যখন মায়ানমার বর্ডারে থাকবে, ইন্ডিয়ার কাছে থাকবে, এটা ইন্ডিয়া চায়না রিয়াকশন হবেই। আমি জানি না, এখন পর্যন্ত করিডোর নিয়ে ইন্ডিয়া কিছু বলেনি, আমার দৃশ্যমান চোখে পড়েনি। যদি ইন্ডিয়ার স্টেট অ্যাক্টররা কখনোই কিছু বলে না, নন স্টেট অ্যাক্টররা বলে, সাংবাদিক বা অন্যরা। তো করিডোর নিয়ে কেন যেন কিছু বলছে না। এর পাশেই ইন্ডিয়ার কালাহান প্রজেক্ট আছে, যেখান থেকে তারা মিজোরাম দিয়ে, মানে মায়ানমারের একটা পোর্ট থেকে মিজোরামে তারা অল্প সময়ের ভিতরে ঢুকতে পারবে। বাংলাদেশের বাইরে ডিপ সি দিয়ে তারা ওদিকে একটা প্ল্যান করেছে। চায়নার ইনভেস্টমেন্ট আছে, এতগুলো স্টেক হোল্ডার অলরেডি ওখানে আছে। এখন ন্যাটো, ইউএন পিস কিপিং মিশন, এরা যদি চলে আসে, এটা আরেকটা ডাইমেনশন যুদ্ধ অবস্থার দিকে যাবে। আরেকটা প্রবলেম হবে, সেটা হচ্ছে যেসব দেশে গেছে এই করিডোর, এই পিস কিপিং, এই ন্যাটো, এই খাদ্য সাহায্য, সিরিয়া, সুদান, লিবিয়া, সব দেশ ধ্বংস হয়ে গেছে। একটা দেশ নাই গত 10 বছরে যেখানে এরকম করিডোর দেওয়ার পরে তারা ভালোভাবে ব্যাক করতে পেরেছে। 71 সালেও পিস কিপিং মিশন বাংলাদেশে আনার জন্য জুলফিকার আলী ভুট্টো সর্বোচ্চ চেষ্টা করেছেন। ইন্দিরা গান্ধী রাশিয়ার সাথে কথা বলে বলেছিলেন ডিসেম্বর পর্যন্ত আমাকে ভেটো দেবেন। ভেটো দেয়া ছিল, ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যদি পিস কিপিং এখানে চলে আসতো, বাংলাদেশের স্বাধীন হতো না, এই যুদ্ধ চলতো 30 বছর 40 বছর। আমি মনে করি কোন সরকারি মানে পলিটিক্যাল পার্টির সেফ এক্সিট লাগে না। 111-এরও সেফ এক্সিট লেগেছিল। 111 যে হঠাৎ করে ভোট দিল দুটো কারণে, একটা মঞ্জুর ভাই বললেন ইকোনমির কারণে, তারা ইকোনমিতে বুদবুদ সৃষ্টি করতে পারে। আরেকটা হচ্ছে ওই যে পোস্ট ইলেকশন তাদের তো একটা সম্মানজনক সেফ এক্সিট লাগবে, তারপরে সবার সেফ এক্সিট হয়নি। একজন ব্রিগেডিয়ার জেনারেল সৎ মানুষ, উনি নাকি আমেরিকাতে গাড়ি চালায়, জেনারেল মইন তো আমেরিকাতেই আছে। তো আসলে এই ধরনের রিফর্ম করার চেষ্টাটা যদি আপনি রাজনৈতিক দলকে সাথে নিয়ে না করেন, তাহলে তো এটা ব্যাকফায়ার করে। তবে 111-এ আওয়ামী লীগ বিএনপি দুই দলেরই লোকজনকে নির্যাতন হয়েছিল, দুই দলের ক্ষেত্রেই কিন্তু ডিপলিটাইজেশনের চেষ্টা করা হয়েছিল, তো ফেইল হয়েছে। এখন ডিপলিটাইজেশনের চেষ্টা হচ্ছে না, কিন্তু ডক্টর ইউনূস স্যার রাজনৈতিক সমীকরণে উনি কি চাচ্ছেন এটা বোঝা খুব কঠিন। উনি কি চাচ্ছেন এটা যেমন বাস্তবতা বোঝা কঠিন, এটাও বাস্তবতা ওনার রাজনৈতিক দল দাঁড়াতে পারেনি। ওই যে বললাম, কন্টিনিউশন অফ দ্য গভর্নমেন্ট, কন্টিনিউশন অফ, এবং এই গভর্নমেন্ট কন্টিনিউ হওয়ার পরের যে সেফটি, যে প্রোটোকল, যে পলিটিক্যাল স্ট্যান্ড, এটা কিভাবে আসবে? এক লাইনে শেষ করে দিচ্ছি। যে কারণে লম্বা সময় থাকবে, কার সহযোগিতায় থাকবে? ইন্টারনাল ফোর্সটা কি? কোন রাজনৈতিক দল? জামাত হতে পারে, এনসিপি হতে পারে। এর বাইরে আসলে আর কোন রাজনৈতিক দল সমর্থন না দিলে শুধু এতটুকু সমর্থন দিয়ে অনেক লম্বা দিন কি থাকা যায়? এবং অটোমেটিক্যালি, এটা সবচেয়ে মানে এখানে বলাও ঠিক না, অটোমেটিক্যালি এটা কিন্তু বিএনপিকে এবং আগের আওয়ামী লীগের সমর্থকদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে অটোমেটিক্যালি। তখন সেই ধাক্কা কিভাবে সামাল দেওয়া হবে, কিভাবে সামাল হবে? দৃশ্যমান হবে না, ওপেন হবে না, কিন্তু অদৃশ্যভাবে হয়ে যাবে 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে। আবার মনে আছে 88 সালে যেই মুহূর্তে আওয়ামী লীগ সংসদ থেকে পদত্যাগ করলো, এরশাদ স্যার জাসদকে বিরোধী দল করে ভোট করলেন, সংসদ করলেন, 2 বছর পরে কিন্তু ওনাকে ক্ষমতা ছাড়তে হলো। কারণ কি? কারণ দুটো বড় দল এক হয়ে গেছে, সাথে জামাতও যোগ দিয়েছে। তো এখন হয়তো বা চক্ষু লজ্জার কারণে ওপেনলি দুটো দল এক হবে না, কিন্তু মাঠে আস্তে আস্তে এক হয়ে যাবে। তো সেটাকে ঠেকানোর জন্য কোনো ইন্টারনাল ফোর্স কিন্তু ডক্টর ইউনূসের নাই। এক্সটার্নাল ফোর্স আসতে পারে, জি, ন্যাটো হতে পারে, পিসকিপিং মিশন হতে পারে, ওগুলো কোনো স্থায়ী সমাধান না, ওগুলো অস্থায়ী সমাধান। জি, ওই অস্থায়ী সমাধান ততদিনে দেশ ছারখার হয়ে যাবে। জনাব মঞ্জুরুল হক, যে তাহলে ডক্টর ইউনূস যে বললেন যে ডক্টর ইউনূসের রাজনৈতিক উদ্দেশ্য কি এটি স্পষ্ট নয়, এটি ব্যারিস্টার শামীম পাটোয়ারির মনে হচ্ছে। আসলে কি তার উদ্দেশ্য এখনো অস্পষ্ট আছে? না, আমার কাছে অস্পষ্ট না। তার কাছে, আমার কাছে অস্পষ্ট না। কারণটা হচ্ছে যে
একটা জিনিস খেয়াল করুন, জামাতে ইসলামীর কিন্তু নির্বাচন কমিশনে নিবন্ধন নাই। হুম। এবং যদি আগামী ডিসেম্বরে নির্বাচন হয় বা ধরুন জুনে নির্বাচন হয়, তাহলে কিন্তু জামাত ইসলামী তার আগে তাকে তো নিবন্ধন নিতে হবে। জামাত ইসলামী নিবন্ধনের জন্য তোড়জোড় করছে বা চাপ দিচ্ছে, এরকম কোনো খবর কিন্তু আমরা পত্র পত্রিকায় পাইনি। তার মানেটা হচ্ছে যে নির্বাচন ছাড়াই জামাত যদি সরকারের 70% উপভোগ করতে পারে, সরকারে থাকার যে সুবিধা, সেই সুবিধার যদি 70% উপভোগ করতে পারে জামাত এবং অন্যান্য ইসলামিক দলগুলো, তাহলে তো ওদের নির্বাচন দরকার নেই। জামাত তো নির্বাচন চাইছে না এক মুহূর্তেও। জামাতের দুইটি বক্তব্য দেখুন আপনি, যে চীনের কমিউনিস্ট পার্টির একটি সদস্যের সাথে মিটিং এর সময় গত কয়েকদিন আগে তারা রোহিঙ্গাদের জন্য একটি স্টেট চাইলেন, আলাদা স্টেট চাইলেন, এবং ওই ভদ্রলোক বললেন যে আমি তো এটার অথরিটি না, আমি এটা যে পার্টিকে জানাবো, আমার সরকারকে জানাবো, সরকার কি বলে সেটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। এবং সাংবাদিক তাকে যখন প্রশ্ন করলেন, তিনি কোনো উত্তর দিলেন না, বলে যে এটার কোনো আমার কাছে উত্তর নেই। ঠিক একদিন পরে যখন মিয়ানমার বাংলাদেশ সরকারকে চিঠি লিখলো যে এই যে জামাত যেটি চাচ্ছে সেইটি হলো আগ বেড়ে একটি স্বাধীন সার্বভৌম দেশের ভিতরে দেশের উপরে পোক করা, অনধিকার চর্চা। মিয়ানমারের এই চিঠির পরপরই কিন্তু জামাত ওই জায়গা থেকে সরে এসে বিবৃতি দিল যে না, রোহিঙ্গা স্টেট নির্মাণের অবস্থান থেকে জামাত সরে এসেছে। মিয়ানমার গত মাসের 13 তারিখে একটি চিঠি দিয়েছে এই করিডোর বিষয়ে। সরকারের নির্দেশে হোক বা যে কারণেই হোক, সেই চিঠি বাংলাদেশের মেইন স্ট্রিম কেউ ছাপেনি। একটা দুইটা পত্রিকায় ছাপা হয়েছিল চিঠির ছোট্ট একটি অংশ। সেখানে বলা হয়েছে যে তারা এটা তীব্র বিরোধিতা করছে এবং একটি অবৈধ সশস্ত্র সংগঠনকে করিডোরের মাধ্যমে সাহায্য পৌঁছানোর যে বাংলাদেশের উদ্যোগ, এই উদ্যোগকে তারা নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে সেখান থেকে সরে আসতে বলছে। তা না হলে এর যে কনসিকুয়েন্স, সেটা ভোগ করার জন্য বাংলাদেশকে রেডি থাকতে হবে। এই শব্দটাও কিন্তু কেউ বাংলাদেশের কোনো মিডিয়াতে সেভাবে আসেনি। এখন প্রশ্ন হলো যে যদি ডক্টর ইউনূস আরো 3 বছর, আরো 2 বছর এইভাবে থাকতে পারেন, তাহলে কি হবে? আপনি একটু আগে বলছিলেন যে 10 বছর না 15 বছর, 10-15 বছর দরকার নেই। যদি 3 বছর থাকে উইদাউট ইলেকশন, তাহলে যেটা হবে যে বিএনপি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। আওয়ামী লীগ তো শেষই হয়ে গেছে, জাতীয় পার্টিও শেষ হবে, জাতীয় পার্টিকে দাঁড়াতেই দেবে না এনসিপি। এবং এনসিপির যে রাজনৈতিক যে ব্যাকগ্রাউন্ড নেই, তারপরেও সে সরকারি টুলস গুলো ব্যবহার করে এমন একটা ডমিনেটিং পাওয়ার হিসাবে দাঁড়াবে, ফোর্স ক্রিয়েটিং পাওয়ার, কোন পলিটিক্যাল পার্টি হিসাবে না। সেই ফোর্স ক্রিয়েটিং পাওয়ার এবং জামাতের নেতৃত্বে ইসলামিস্ট দলগুলো বাংলাদেশে একটি সেমি ইসলামিস্ট কান্ট্রি হিসাবে তারা রান করাবে, উইদাউট ইলেকশন, উইদাউট আপনার সাবমিশন এবং উইদাউট এগ্রিমেন্ট। সেটাই তো করবে। তো এখন এটা ঠেকাতে পারে কে? এটা ঠেকাতে পারে হচ্ছে বহিঃশক্তি, যারা আন্তর্জাতিক বিবেক যাদেরকে আমরা বলি। তো সেই বিবেকদের ভিতরে সবাই যদি কেউ তাদের প্রধান যদি আমরা ধরি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মানে পঞ্চপাণ্ডব যাদেরকে বলি আমরা, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন, এরা যদি সরব না হয়, ইউরোপীয় ইউনিয়ন যদি সরব না হয়, তাহলে কিন্তু এই যে অভ্যন্তরীণ শক্তি, আওয়ামী লীগের বিচ্ছিন্ন শক্তি, আওয়ামী লীগের ছন্ন ছাড়া শক্তি এবং বিএনপির সংগঠিত শক্তি, এই দুই শক্তি কিন্তু ওই জামাত নিয়ন্ত্রিত শক্তিকে পরাজিত করতে পারবে না। যদি 2 বছর থাকে, তারা কিন্তু পায়ের তলাকার মাটি শক্ত করবে। এটা তাদের প্ল্যান। ডক্টর ইউনূসের প্রথম প্ল্যান পশ্চিমা স্বার্থ রক্ষা করা। দ্বিতীয় প্ল্যান হচ্ছে যে তাকে যারা বসিয়েছেন তার অবদান স্বরূপ তাদেরকে ক্ষমতার স্টেক হোল্ডার করা। নির্বাচন হলে জামাত কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না, এটা সবাই জানে। জামাত এবং বাকি যে ইসলামী দলগুলো, এরা নির্বাচন হলে টোটাল নির্বাচনের 15% ভোট পাবে না। তো বিএনপি পাবে, সবগুলো বিএনপি পাবে এবং আওয়ামী লীগের ভোটগুলো বিএনপি পাবে, যদি আওয়ামী লীগকে নির্বাচনে বাদ দিয়ে রাখে। আর যদি আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হয় বিদেশি চাপে, যে ইনক্লুসিভ, যেটা জেনারেল ওয়াকার বলেছিলেন, ইলেকশন শুড বি ইনক্লুসিভ। ইনক্লুসিভ মানে হচ্ছে অল পার্টিস, অল পার্টিস মানে হচ্ছে আওয়ামী লীগ,
যদি আওয়ামী লীগকে নিয়ে করতে হয় সেক্ষেত্রে অন্য বিচার। আওয়ামী লীগকে বাদ দিয়ে করলে বিএনপি জয়ী হবে, জামাত আর ইসলামী দলগুলো পাবে 15%। এই 15% যে পাবে তারা তারা এই রিস্কের মধ্যে যাবে কেন? জি, আমরা মনে হয় একটা জিনিস আনছি না, সেটি হচ্ছে জেনারেল ওয়াকার কিন্তু সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন আগেই, সম্ভবত এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এমনটি তিনি সুনির্দিষ্ট করে বলেছেন। ফলে সেখানে এখন যে ডক্টর ইউনূস সরকার সেনা সমর্থিত সরকার, তো সেই ক্ষেত্রে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয়, সেনা সমর্থন কি অব্যাহত থাকবে? শামীম হায়দার পাটোয়ারি। আবার আরেকটা জিনিস ভুলে গেলে চলবে না, যে জুনে কিন্তু এই জেনারেল ওয়াকারুজ্জামানের মেয়াদ জুনে শেষ হয়ে যাবে, আগামী জুনে। একটা হচ্ছে এটা খুব ক্রিটিক্যাল পলিটিক্যাল ইস্যুস। একটা হচ্ছে সেনা সমর্থিত সরকার, কিন্তু এটা না, আই মিন আর্মি ব্যাক গভর্নমেন্ট না। 111 যে আর্মি ব্যাক গভর্নমেন্ট ছিল, এটা কিন্তু তা না। 111 এমার্জেন্সি ছিল, এখন এমার্জেন্সিও নাই। তো এই ক্ষেত্রে আমি মনে করি সেনাপ্রধান একটা ডিসেম্বর শব্দ বলে ফেলেছে। ডক্টর ইউনূস স্যারও একবার ডিসেম্বর বলেছেন, একবার জুন বলেছেন। আমার তো মনে হয় আবার জামাত ইসলামী বলেছে ঈদের আগে, রোজার আগে, মানে ফেব্রুয়ারি। সব দিক থেকে তো ভোটের দিকেই যাচ্ছে, যদি অন্য কিছু না ঘটে। অন্য কিছু কি ঘটতে পারে এটা তো আসলে ঘটার সম্ভাবনা যে নাই তা না, কিন্তু এটার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু সমস্ত সমস্যার সহজ সমাধান ডিসেম্বরে একটা অন্তর্ভুক্তিমূলক ভোট। তাহলে দেশ বাঁচবে, দেশের গণতন্ত্র বাঁচবে, দলগুলো বাঁচবে, বহুত্ববাদ বাঁচবে, দেশে আলট্রা র্যাডিক্যাল তত্ত্বগুলো আসবে না, যে আলট্রা র্যাডিক্যাল হয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশ ইসলামিস্ট হতে পারে, কিন্তু এটি একটি সমস্যা হচ্ছে এই দেশটা বুদ্ধিস্ট কালচারে গড়ে উঠেছে, এবং আমাদের মধ্যে তীব্র ধর্মভীরুতাও আছে, আবার উদারতন্ত্রও আছে। নারীর এম্পাওয়ারমেন্ট হয়ে গেছে একটা, কিন্তু সেটা কিন্তু আলট্রা ইসলামিক কে আফগানিস্তানের দিকে দেশ কিনে একে ঠেকাবে। আফগানিস্তানও একসময় এরকমই ছিল। হ্যাঁ, দেন আফগানিস্তানটা এরকম ছিল, অবশ্যই ছিল। আফগানিস্তানটা এরকম ছিল, তারপর সেখানে কমিউনিস্টরা ছিল, কমিউনিস্টদের যুদ্ধ করে তালেবানরা সরিয়ে, তালেবানরা জয় করে, দেন তালেবান রাজ্য করেছে জয় করে, একদম সিভিল ওয়ারের মাধ্যমে। সেই সিভিল ওয়ার বাংলাদেশে হয়নি। তারপরে কি হবে যদি আপনি, আমি তো শুনতে পাচ্ছি বাংলাদেশে এখন সিভিল ওয়ার শুরু হয়ে গেছে অলরেডি, কিন্তু এটা একতরফা, মানে একতরফা। ডক্টর ইউনূস স্যার সহ যারা রাজনীতিবিদ বা যারা আছেন, তাদের তো দায়িত্ব হবে যুদ্ধ থেকে দেশ বাঁচানো, যুদ্ধ লাগানো না। আর রাজনৈতিক দল মানে তো যুদ্ধ করা না। যারা যুদ্ধ করে না তারা রাজনীতি করে, আর যারা যুদ্ধ করে তারা রাজনীতি করে না। রাজনীতি মানে হচ্ছে যুদ্ধ ছাড়া সমাধান। এক লাইনে শেষ করে দিচ্ছি, বাংলাদেশ যদি কখনো ওই রকম দিকে যায়, তাহলে এদেশের বিশাল গোষ্ঠীর মানুষ এদেশ থেকে পালিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে রেবেল গভর্নমেন্ট করবে, রেবেল আর্মি করবে, সেখান থেকে ইনসার্জেন্সি হবে, এবং যে গভর্নমেন্টই এরকম মানে ইলেকশন ছাড়া দীর্ঘ সময় থাকার চেষ্টা করবে, তারা মোটেও কমফোর্টেবলি থাকতে পারবে না। দেশ তো ধ্বংস হবেই, তাদেরও প্রবলেম হবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দেশ ধ্বংস হলে কার কি, কারণ যারা ধ্বংস করবে তারা তো বিদেশ থেকে আসবে, তারা হাজার হাজার মাইল দূরে, তাদের কি আসে যায়? এটা বাংলাদেশের মানুষের যদি সমর্থন না থাকে, এটা বাস্তবায়ন করা এত সহজ হবে না। দেখুন, জামাতও করিডোরের বিরুদ্ধে কথা বলেছে, আমাদের বিএনপিও স্পষ্ট করে করিডোরের বিরুদ্ধে কথা বলেছে, বামপন্থীরা বলছে, চায়না কি বলবে। এত সহজ হবে না এটাকে ইমপ্লিমেন্ট করা। আর যদি ইমপ্লিমেন্ট করতে যান, সে পথটা খুব অমসৃণ হবে। এই অমসৃণ পথে কি জি সেই জন্য এখন আমি শেষ প্রশ্ন, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, ওই পর্যন্ত সময় আসলে বাংলাদেশের হাতে কি আছে? দেখুন, যেটা আমি বললাম, ইলেকশন ছাড়া তো কোনো বিকল্প নাই। আপনি যত সমস্যা আমরা রেজ করছি, এটার সমাধান একটাই হবে, একটা ইলেকশন। ইলেকশন হলেও যে বিশাল ভালো গভর্নমেন্ট হবে, বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন ব্যাপারটা তা না, কিন্তু একটা রাজনৈতিক দলের অংশগ্রহণে একটা বৈধ সরকার থাকবে, তারা সঠিক সিদ্ধান্ত নিবে এবং তাদের সাথে আলোচনা হবে। একটি বড় কনসার্ন হচ্ছে ভারতের সাথে এই সরকারের একটা গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল আপ সহজে হচ্ছে না। ভারত মোটামুটি ইঙ্গিত দিয়ে দিয়েছে ইলেকটেড গভর্নমেন্ট না আসা পর্যন্ত তারা স্বাভাবিক রিলেশনে যাবে না। এটাও একটা মেসেজ, আমাদের একদম 3 দিক দিয়ে ঘিরে রাখা একটি দেশ এই সরকারের সাথে কমফোর্টেবল না ইলেকশন ছাড়া, ইলেকটেড গভর্নমেন্ট ছাড়া। তো সেক্ষেত্রেও তো ইলেকশনের প্রেশারটা তো অটোমেটিক, ইউরোপিয়ান ইউনিয়নের প্রেশার তো দেওয়া লাগবে না। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের সম্পর্ক যা আছে, ভারতের সাথে ন্যাচারালি সম্পর্কটা তার থেকে অনেক বেশি বহুমাত্রিক, যেটি প্রথম দিকে নষ্ট করে ফেলা হয়েছে। এখন যদিও বলা হচ্ছে অনেক কথা,
মানে এই বহুমাত্রিক সম্পর্কে সম্পূর্ণ ইগনোর করে একটা গভর্নমেন্ট থাকতে পারে না, বা থাকা দেশের জন্য ক্ষতিকারক হবে। সেক্ষেত্রেও দেশ ইলেকশনের দিকেই যাবে। আর আমি শেষ যেটা বলে দিচ্ছি, অবশ্যই আমেরিকানদের যেটা মঞ্জুরক ভাই বললেন যে ট্রাম্প আসলেই ইউনুস চলে যাবে, বাধ্য হবে, এমনটা আমার কখনো মনে হয়নি। প্রাতিষ্ঠানিক একটা ব্যাপার তো সবসময়ই থাকে, প্রাতিষ্ঠানিক একটি ভিউ তো অবশ্যই থাকে। তবে বাইডেন সাহেবের সাথে ইউনুস স্যারের যে পার্সোনাল ফ্রেন্ডশিপ ছিল, ওটা ট্রাম্পের সাথে নাই। ন্যাচারালি সেখানে কিছু লেভারেজ তো এই সরকার হারিয়েছে। এবং আপনার মনে থাকবে, যেদিন ট্রাম্প শপথ নিল ওই দিন বাংলাদেশের ফরেন অ্যাডভাইজার চায়নায় গিয়েছিলেন, সেম ডেতে। তো সরকারও অল্টারনেটিভ খুঁজতে চেষ্টা করছে, কিন্তু একটা আনইলেক্টেড গভর্নমেন্টের সাথে কে ব্যবসা করবে, কে দীর্ঘমেয়াদী সম্পর্ক করবে, এটা হয় না। ধন্যবাদ। জি জি, মঞ্জুরুল হক, আপনিও কি এই বিষয়ে একমত কিনা? আমার প্রশ্ন যে বাংলাদেশ আসলে ডিসেম্বর পর্যন্ত সময় পাবে কিনা? না, সময় পাবে, সময় পাবে। যুদ্ধ হলেও তো সময় পাওয়া, যুদ্ধ না হলেও সময় পাওয়া, সময় তো পাবেই। তবে না, নির্বাচনের ব্যাপারে যুদ্ধ না, পরিস্থিতি এড়ানোর জন্য ডিসেম্বর পর্যন্ত সময় পাবে কিনা? ডিসেম্বর পর্যন্ত সময় পাবে। যুদ্ধ মানে কবে শুরু হবে এটা কেউ জানে না। এটা সার্জিক্যাল স্ট্রাইক হলে হোক, আর ফ্রন্টাল ওয়ার হোক, যে ওয়ারই হোক, ওটা ঘোষণা দিয়ে হবে না। ইন্ডিয়া যেভাবে এগোচ্ছে তাতে ঘোষণা দিয়ে হবে না। আর বাংলাদেশের করিডোর এটা ম্যাচিউর হওয়ার পরে বার্মা যে এখানে কাউন্টার রিভেঞ্জ নেবে, সেটাও এত দ্রুত না, এটাও সময় সাপেক্ষ ব্যাপার। আর এটার জন্য ডিসেম্বর এরকম কোনো টাইম লিমিট নেই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আমি ডিসেম্বরে নির্বাচন করব কেন? আমি তো ডিক্লেয়ার দিয়ে দিয়েছি অ্যাজ এ গভর্নমেন্ট যে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, তারপরে নির্বাচন করবে। এটা কি মীমাংসা হয়েছে? এটা হয়নি তো। বিএনপি এর প্রতিবাদ করেছে, কিন্তু মীমাংসা কি হয়েছে যে আগে কোন নির্বাচন হবে? এনসিপি এবং সরকারের উপদেষ্টারা একমত যে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। এবং সরকারের যতগুলো কমিটি আছে, সংস্কার কমিটি, প্রত্যেকটা কমিটির মতামত তাই। এবং ডক্টর আলী রিয়াজ সাহেবের যে সংস্কার, সেই সংস্কারের বিষয়েও তাই। শত শত পৃষ্ঠা লিখছেন উনি এই বিষয় নিয়ে, যে স্থানীয় সরকার নির্বাচন করে একটা মজবুত কাঠামো তৈরি করতে হবে, ডেমোক্রেটিক কাঠামো। সেই কাঠামোর উপর দিয়ে তারপর জাতীয় সরকার নির্বাচন হবে। সুতরাং ডিসেম্বরটাকে আপনারা আলটিমেট যে ধরছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, আমি টোটালি এটার সাথে এগ্রি না। ডিসেম্বরে নির্বাচন হবে না। জি জি, আমি শেষ করব শামীম হায়দার পাটোয়ারি, শেষ প্রশ্ন আপনার কাছে যে তাহলে কি বিএনপি কি এখন সংস্কার কথা বলবে, নাকি তারা সরাসরি নির্বাচনের জন্যই সরকারকে চাপ দেবে? দেখুন, খালেদা জিয়া দেশে চলে আসছে, খালেদা জিয়া তার দুই পুত্রবধূ চলে আসছে, এদের প্রত্যেকে ঘিরে এখন রাজনৈতিক প্রভাব বলয় স্টার্ট হবে। মানুষ এখন অন্তর্বর্তী সরকারের থেকে ওনাদের দিকে আস্তে আস্তে যাবে, প্রশাসন ওনাদের দিকে যাবে। বিএনপির অফিস টফিসে গেলে দেখা যায় প্রচুর প্রশাসনের লোক তদবিরের জন্য আসতেছে, পাশাপাশি এনসিপির কাছেও যাচ্ছে। তবে আমি মনে করি ট্রেন্ড আস্তে আস্তে বিএনপির দিকেই যাবে। এরপরে ওই যে বললাম, বিএনপি সরকারের আরেকটা লেয়ার বাড়াতে যাচ্ছে না। বিএনপি যদি কখনো এমন একটা ঝুঁকি নেয়, ঠিক আছে লেয়ার বাড়লে বাড়বে, তারপরে আমরা নির্বাচনের জন্য চাপ দিব, এই সরকার চাই না, তখন এই সরকারের আর কোনো বিকল্প থাকবে না। শুধু জামাত বা এনসিপির উপর ভর করে এই সরকার দীর্ঘদিন থাকতে পারবে না। আর সেনাবাহিনী বা পুলিশ তারা বিএনপিকে দমন করবে না। এখানে একটি কথা মনে রাখতে হবে, বিএনপি যদি আন্দোলনে যেতে বাধ্য হয়, যেটি আমার মনে হয় না এত দ্রুত যাবে, তাহলে কিন্তু বিগত সরকারের মতো পুলিশ বা বিজেপি তাদেরকে নির্যাতন করবে না। নির্যাতন না করে তাহলে সেই আন্দোলনটা প্রকট হবে, ব্যাপক হবে, এবং সেই আন্দোলনের চাপ সবাইকে অনুভব করতে হবে সরকারকে। সেই লেভারেজটা কিন্তু বিএনপির অলরেডি আছে, যে প্রশাসন তাদেরকে টাচ করবে না, পুলিশ তাদেরকে টাচ করবে না। আবার পাশাপাশি জামাতও তাদের দীর্ঘদিনের বন্ধু বিএনপি, বড় বন্ধু, তাদের সাথে দ্বন্দ্বে জড়াবে মাঠে সরাসরি? এতটা সুযোগ তারা আওয়ামী লীগকে দিবে না। বুঝতে পারছি। আমার মনে হয় এটা একটা সহজ ইকুয়েশন করেছেন। মঞ্জুরুল হক কি এক মনে করেন যে যেভাবে শামীম হায়দার পাটোয়ারি বললেন যে বিএনপি কে কেউ ঘাটাবে না? না, আমি তো সেটা মনে করি না। আমি তো মনে করি না, কারণ আমি পত্র পত্রিকা খুললেই দেখতে পাচ্ছি যে বিএনপি, জামাত, শিবিরের সাথে ছাত্র দলের প্রচুর জায়গায় মারামারি হচ্ছে। এবং কুয়েটে যে ঘটনাগুলো ঘটলো, সেখানে যে মারামারিটা হলো ন্যাক্কারজনক। এবং মানে কি বলবো, সেটা ভয়ানক রকম মারামারি হলো, ডেকে ডেকে খুঁজে খুঁজে বের করে করে মারা হলো। এখন এই যেমন ধরুন যে গাজীপুরের যে ঘটনা,
গাজীপুরের যে ঘটনাটা জুট ব্যবসা কেন্দ্র করে, এখানেও বিএনপির সাথে এনসিপির একটা ক্ল্যাশ হলো। এটা যদিও আওয়ামী লীগের নামে চালিয়ে দেওয়া হয়েছে, যে আওয়ামী লীগ মেরেছে, আওয়ামী লীগের 50 জন বা 55 জন লোককে গ্রেপ্তারও করা হয়েছে এটা নিয়ে। কিন্তু এই ক্লাসটাও কিন্তু বিএনপি আর এনসিপির মধ্যে। তো আমি বলছি যে পাটোয়ারি সাহেবের সাথে আমি একমত, পাটোয়ারি ভাইয়ের সাথে, যে ওই এনসিপির এরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই বা পায়ের তলায় শক্ত মাটি নেই, জামাতের এরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই বা পায়ের তলায় শক্ত মাটি নেই যে বিএনপিকে এসে তারা কম্পিট করে। দুটো ব্যাপারেই আমি একমত। কিন্তু সরকারি যে টুলস গুলো, পাটোয়ারি ভাই বলছিলেন যে সেই টুলস গুলো ধীরে ধীরে বিএনপি মুখী হচ্ছে, এই টুলস গুলোকে আপনি যদি এরশাদের আমলের সেই জনতার মঞ্চ মনে করেন তাহলে কিন্তু ভুল হবে। সেই জনতার মঞ্চ আর এখনকার টুলস কিন্তু এক না। এখন সরকারের পক্ষ থেকে যারা কাজ করছে তারা যে পরিমাণ প্যানিকে আছে চাকরি চলে যাওয়ার, যে একটি মিছিল করলে সচিবালয়ের বাইরে হোক ভেতরে হোক, মিছিল করলে উইদাউট নোটিস চাকরি থাকবে না, তাই না? এইটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে আগে ছিল না, যে একটা আমলার চাকরি যেতে হলে যথেষ্ট কাঠখড় পোড়াইতে হতো। কিন্তু এখন সরকার কি ঘোষণা করে দিল, যে কোনো সেক্রেটারিয়েটের বাইরে ভেতরে কোথাও কোনো মিছিল হলে, সরা শব্দ হলে উইদাউট নোটিস ডিসমিস করে দেওয়া হবে। তার মানে ইজিলি ব্যুরোক্রেটরা বিএনপিকে সমর্থন করবে, আর্মি, বিজিবি, পুলিশ বিএনপিকে সমর্থন করবে, এই জায়গাটায় আমি বিশ্বাস করি না। কারণ এস্টাবলিশমেন্ট খুব খারাপ জিনিস। এস্টাবলিশমেন্ট মানুষকে পাওয়ারফুল করে এবং সেই পাওয়ার কোনো দল দেখে আসে না, সেই পাওয়ার আসে হচ্ছে ক্যাপিটাল দেখে। এস্টাবলিশমেন্ট অলওয়েজ ক্যাপিটালের পেছনে ছোটে। মানে বাংলাদেশের সামনে আসলে সহজ কোনো পথ আপাতত না, নেই, সহজ কোনো পথ নেই। জি জি, মঞ্জুরুল হক এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনারা ভালো থাকুন। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। জি জি, অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। খুব স্পষ্টতই আমরা বুঝতে পারলাম বিএনপি ফিরেছে, এটি নিশ্চয়ই একটা খুবই ভালো দিক। মানে বিএনপি বলতে বেগম জিয়া ফিরেছেন, তার পুত্রবধূরা ফিরেছেন, রাজনীতিতে একটা নতুন বাতাস শুরু হয়েছে, এটা নিশ্চয়ই একটা নতুন দিক। কারণ রাজনীতির বাইরে কোনো কিছু নেই। রাজনীতি, কারণ রাজনীতিবিদরা জনগণের প্রতিনিধি, তারা ভুল করেন, সেই ভুল আবার তারা শুধরেও নেন। দিন শেষে গণতন্ত্র আর জনগণের প্রতিনিধি ছাড়া জনগণের জন্য মঙ্গলজনক কেউই কিছু আনতে পারে না, সেটি বারবার প্রমাণ হয়েছে, ইতিহাস সাক্ষী। ফলে বাংলাদেশের সামনে যে অশনি সংকেত, যেই সংকট এই মুহূর্তে বাংলাদেশের সামনে রয়েছে, রাজনৈতিকভাবে সেগুলো ফয়সালা হবে, সেগুলো মোকাবেলা হবে, সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন।